সফটওয়্যার আমাদের এখন এটার নাম হচ্ছে এপিএমএস সফটওয়্যার। এই এপিএমএস সফটওয়্যার সম্পর্কে আমাদের পরিচিত থাকতে হবে। এর কারণটা হচ্ছে যে এপিএ আপনি যদি করেন সেটাকে সফটওয়্যারের সঙ্গে ম্যাচ করতে গেলে আপনার ধারণা থাকতে হবে, নইলে তো আপনি ওই এপিএ করছেন কিন্তু আপনার সফটওয়্যার ম্যাচ করছে না, সফটওয়্যার ঠিকভাবে এন্ট্রি দিতে পারছেন না। আপনি জেনে এপিএ প্রণয়ন করছেন কিন্তু জানছেন না যে সফটওয়্যারে কি কি বাধা দেওয়া আছে। তো সেই সফটওয়্যার সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে আপনাদের এপিএ করতে অসুবিধা হবে। তো আজকে এই সফটওয়্যার নিয়ে আপনাদেরকে আলোচনা করব। সফটওয়্যার প্রশিক্ষণ আপনারা বেশিরভাগই আমাদের এখানে পেয়েছেন, অত্যন্ত কম সময়ের জন্য, এটা স্বীকার করি, 1 দিন বা 2 দিন এরকম। এটা সাফিসিয়েন্ট না, কিন্তু তবুও ওই ট্রেনিং এর পরে আর কি কি নতুন জিনিস যুক্ত হয়েছে বা কি কি আমরা করব সেগুলো নিয়ে আজকে আসলে আলোচনা। তো আমি এখন স্ক্রিন শেয়ার করব। আমি এখন চলে যাব হচ্ছে যে আমাদের সফটওয়্যারের মধ্যে। সেই সফটওয়্যারের মধ্যে প্রথমে আমি দেখাবো, আপনারা তো গত বছর এপিএ করেছেন, এবছর কি পরিবর্তনটা আসছে। যদিও আপনারা জানেন যে আসলে আমাদের এপিএ তে এবছর যে পরিবর্তনটা, এটা কিন্তু খুব বেশি পরিবর্তন না। এই পরিবর্তনগুলো কিছুদিন আগেই আমাদের স্যাররা মাঠ প্রশাসনের সঙ্গে মিটিং করে আপনার বিভাগীয় কমিশনার অফিস পর্যন্ত দেখিয়েছেন যে কোথায় কোথায় পরিবর্তনগুলো ছিল। তো সেই পরিবর্তনগুলো বিভাগীয় কমিশনার অফিস থেকে জেলা পর্যায়ে অবহিত করার কথা ছিল, আশা করি অবহিত করা হয়েছে। তো সেটারই প্রতিফলন আমাদের সফটওয়্যারে কিভাবে এসেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। আশা করি আপনারা আমার শেয়ার করা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট র্যান্ডমলি একটা বিভাগীয় কমিশনার অফিসকে সিলেক্ট করেছি। এখানে আমি একটা টেম্পোরারি অ্যাক্সেস নিয়েছি, কারণ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা আপনাদের অ্যাকাউন্টের মতো না, চেহারা আলাদা। হ্যাঁ, প্রত্যেক অফিসের জন্য তার তার যতটুকু কাজ প্রয়োজন সেই অনুসারে মেনুগুলো পাওয়া যায়। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে আপনার সবাইকে দেখতে পাবো না। আসলে আমরা অলরেডি কিন্তু 100 জনে রিচ করেছি আমাদের পার্টিসিপেন্ট। কাজেই নতুন মনে হয় কেউ জুনে 100 বেশি অ্যালাউ করবে না আমাদের অ্যাকাউন্টে। তো আর কেউ হয়তো যুক্ত হতে পারবেন না, হয়তো অনেকে চেষ্টা করছেন, আমাকে মেসেজ দিচ্ছেন। তো আসলে এটা এখন আর সম্ভব হবে না। তো যাই হোক, আমরা সিলেট ডিভিশনের অ্যাকাউন্টে আমি ঢুকেছি। এটা সিলেটের যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও এটা শো করার ঠিক হয় না, কিন্তু তবুও আমাদের ট্রেনিং পারপোজে আসলে লাইভে না ঢুকলে আপনারা পুরোপুরি বুঝবেন না যে কোথায় ত্রুটিগুলো হচ্ছে, কোথায় বিচ্যুতিগুলো হচ্ছে। তো আমি প্রথমে বলেছি যে এখন আমি দেখাবো আপনাদের 2021-22, অর্থাৎ এখন যেটা এপি আপনারা তৈরি করছেন এবং যেটা জুন থেকে মানে জুলাই থেকে শুরু হবে, সেটার ফরম্যাটটা কি রকম সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা সবাই জানেন যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রস্তুত, এখান থেকে আপনারা এপিএ তৈরি করেন। এখানে কয়েকটা ভাগ করা আছে, যে কর্মসম্পাদনের সার্বিক চিত্র সেকশন 1, এটার নাম হচ্ছে রূপকল্প অভিলক্ষ্য। সেকশন 2, বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল প্রভাব। সেকশন 3, এখানে কয়েকটা সেকশন মিলে, কয়েকটা অংশ মিলে সেকশন 3, সেটাও ভাগ করা আছে এখানে। আর কয়েকটা সংযোজনী থাকে, সেগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। এগুলো যেহেতু আগেও ছিল, এখানে আমি আলোচনা করব না। আর এই মেনুগুলো রাখা আছে, যে সেকশন 1 থেকে নিচের মেনুগুলো রাখা আছে, যে আপনি সরাসরি জাম্প করে ওই অংশে চলে যাওয়ার জন্য। কিন্তু একবারে নতুন এপিএ তৈরি করতে গেলে প্রথমটুকু শেষ, সেটার জন্য আপনাকে যেতে হবে সার্বিক চিত্র, এখান থেকে স্টার্ট একবারে শেষ পেজ পর্যন্ত আপনাদের কাজ করে যেতে হবে যদি আপনি কোনো নতুন এপিএ তৈরি করতে চান। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে এখানে ম্যাক্সিমামই যারা আছেন তারা হয়তো প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তারা আছেন। আপনাদেরও কিন্তু একটা এপিএ এখন আইসিটি ডিভিশনের মাধ্যমে আপনাদেরও কিন্তু একটা এপিএ শুরু হয়ে যাওয়ার কথা। আমার সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে 1-2 মাস বা 3 মাস হলো, তারা কিন্তু আপনাদের অফিসগুলো ক্রিয়েট করেছে। কাজে আপনাদের কিন্তু দুটো এপিএ, একটা খেয়াল করতে হবে, আপনাদের লাইন মিনিস্ট্রির সঙ্গে একটা এপিএ, আর একটা তো হচ্ছে আমাদের মাঠ প্রশাসনের এপিএ। তো এই দুইটা জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেই জন্য আপনাদের এই জিনিসের কন্ট্রোল গুলো আরো ভালোভাবে বুঝতে হবে। তা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয়, সহকারী প্রোগ্রামারদের আমরা থাকতে বলেছি মূলত আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন তাদের বদলি ঘন ঘন হয়। আর আপনারা মোটামুটি আমরা দেখেছি যে একটু লঙ্গার ভার্সন টাইম নিয়ে আপনারা থাকেন। তো যার ফলে একটা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা অফিসে একটা ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি হোক। তো যার ফলে ইনস্টিটিউশনাল মেমোরিটা
আপনাদেরকে দেওয়ার জন্যই আসলে এই প্রশিক্ষণটুকু। আজকে আপনি যে অংশগুলো দেখবেন সেগুলো কিন্তু মোটামুটি এপিএ তৈরি করা বাদে আমার যে ক্ষমতা, ক্যাবিনেটের অ্যাকাউন্টে যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলোই কিন্তু পুরোপুরি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতাগুলো আমি দেখাবো। কাজে এই ফিচারগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে খুব সহজেই সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম কর্ম সম্পাদনের সার্বিক চিত্র, এখানে প্রথমে ক্লিক করলাম, এখানে গেলাম। এই অংশে আপনারা যারা এপিএ, যেহেতু আপনাদেরকে বলাই হয়েছে যারা সফটওয়্যারে এন্ট্রি দেন, যাদের সফটওয়্যার সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারাই থাকবেন। কাজে আপনারা যদি এই পেজটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কোনো পরিবর্তন নাই। আমাদের 2021-22-এর এপিএ তে মানে আর আগের 2020-21-এর এপিএ এর সঙ্গে এখানে কোনো পার্থক্য নেই। কাজে এখানে আমার কোনো আলোচনা করার বিষয় নাই। শুধু একটা জিনিস আপনাদের স্মরণ করায় দিতে চাই, এটা ম্যাক্সিমাম লোকই জানেন, দু একজন জানেন না। সেটা হচ্ছে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার, এই একটা বাটন কিন্তু এখানে থাকে। আপনার একটা এপিএ তে সবকিছু আসলে পরিবর্তন হয় না। যেমন ধরেন আপনার অভিলক্ষ, রূপকল্প, এগুলো তার প্রতি বছর চেঞ্জ হবে না। তো এই ধরনের কাজ আবার দেখা যাচ্ছে কৌশলগত উদ্দেশ্যও দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে 30 থেকে 40% আগের মতো। তো আপনি যদি কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার দেন তাহলে কিন্তু এগুলো আগের বছর থেকে কপি করে নিয়ে আসা যায়। এক্ষেত্রে কাজ অনেকটা কমে আসে। এই বাটনটার কথা আপনারা খেয়াল করবেন এবং এটা আমাদের ম্যাক্সিমাম পেজে আপনারা কিন্তু এই বাটনটা পাবেন, এই কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার। এটা ক্লিক করলেই আপনারা বুঝবেন। আমি এক জায়গায় যে দেখাবো, এই জায়গায় দেখাতে চাচ্ছি না, পরবর্তী ধাপে যাই। যেহেতু এই পেজে আর কোনো পরিবর্তন নাই সেহেতু আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এটাও সেম আগের মতো, কোনো চেঞ্জ নাই। শুধু একটা জিনিস খেয়াল করার জন্য আপনাদের অনুরোধ করছি, সেটা হচ্ছে এই জায়গাটার নাম ছিল, আপনারা খেয়াল করে দেখবেন যে আগে কৌশলগত উদ্দেশ্য বলা হতো, এখন এটাকে আমরা বলছি হচ্ছে কর্ম সম্পাদনের ক্ষেত্র। এই শুধুমাত্র নামের পরিবর্তন দিয়ে কি এসে যায় কাজের ক্ষেত্রে? কিন্তু কেন করা হলো এই প্রশ্ন মাথায় আসতেই পারে, আমি ছোট করে উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের এপিএ সংক্রান্ত যে জাতীয় কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে কৌশলগত উদ্দেশ্য বিষয়টা হচ্ছে একটা নীতির অংশ। এইটা নীতিগুলো সাধারণত মন্ত্রণালয় হ্যান্ডেল করে থাকে, আর মাঠ পর্যায়ের অফিসের কাজ এগুলো বাস্তবায়ন করা। কাজে এটা তাদের ক্ষেত্রে কৌশলগত উদ্দেশ্য না হয়ে কর্মসম্পাদনের ক্ষেত্র বলাটাই শ্রেয়। এই সিদ্ধান্তের পরে আমরা এটার নাম পরিবর্তন করে দিয়েছি। আর আরেকটা পরিবর্তন আপনারা খেয়াল করবেন, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের আহ, যেটা পরিবর্তন হয়েছে আগামী বছরের এপি এর জন্য, সেটা হচ্ছে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। এই 1 থেকে 5 আপনারা দেখেন এটা তারা পূরণ করে ফেলেছে। এটা হচ্ছে কৌশলগত উদ্দেশ্য বলতে যেটা কর্মসম্পাদনের ক্ষেত্র আর কি এখন বলছি আমরা। আর বাকি একটাই, আগে কিন্তু এখানে অনেকগুলো থাকতো। এই যে কালারটা কিন্তু ভিন্ন, জুমে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই M1 এটা হচ্ছে, এম বলছে ম্যান্ডেটরি, আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। সেটা আগে অনেকগুলো আমরা তৈরি করে বছরের শুরুতে অ্যাসাইন করে দিতাম, কিন্তু এবার দেখেন এখানে শুধুমাত্র একটা জিনিস আমরা তৈরি করে অ্যাসাইন করে দিয়েছি, সেটার নাম হচ্ছে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ। এই জায়গাটাই আমাদের আজকে দেখানোর জিনিস, আর কিছু নাই। এগুলো সব আগের মতো, কোনো পরিবর্তন নাই, সবকিছু। আহ, এই জায়গাটা আমি দেখা দিই যে কপি ফ্রম প্রিভিয়াস ইয়ার দিলে কি হয় সেটা একটু আমি দেখা দিই। এই যে আপনি ক্লিক করলাম, করার পরে গত বছরের এপিএতে কোন কোন কৌশলগত উদ্দেশ্য ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি এখানে সিলেক্ট করে সেভ দিতেন তাহলে এগুলো সব এখানে চলে আসবে, মানে আগের বছর থেকে কপি হয়ে চলে আসবে। তো আমি কপি করার জন্য উৎসাহিত করছি না, আমি কাজ কমানোর জন্য আপনাদেরকে দেখা দিলাম, যে যাতে যদি কোথাও দেখেন যে আগের বছরের সঙ্গে মিল, তাহলে এভাবে আপনারা কাজ কমিয়ে আনতে পারবেন। তো যাই হোক, আহ, এই জায়গাটুকু নিয়ে আমাদের তাহলে আলোচনা আজকে। যেহেতু আমি বললাম যে আমাদের এবারকার অর্থ বছরের এপিতে আসলে মূলত আবশ্যিক কৌশলগত যেটা আগে ছিল সেটার নাম পরিবর্তন হয়ে এখন সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ, এবং সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করব এটা নিয়ে আসলে আজকের আলোচনা। প্রথম যেটা আমি বললাম, প্রথম 10-15 মিনিটের আলোচনা, এগুলো আগের মতোই আছে, এখানে কোনো আলোচনা করব না আমি। পরবর্তী ধাপে যাই। এই যে চূড়ান্ত ফলাফল বা প্রভাব, এটা নিয়ে এখানে আলোচনা না করি। এটা গত বছর যেমন ছিল তেমনই। শুধু একটা জিনিস বলি, অনেকেই চূড়ান্ত ফলাফল প্রভাব শব্দটার অর্থই বুঝতে পারছেন না এবং যার ফলে ভুল করছেন। চূড়ান্ত ফলাফল প্রভাব হচ্ছে আপনার এপিএ তে গুরুত্বপূর্ণ 2-3টা কাজ, যেগুলো আসলে আপনার 3-4 বছর করার ফলে একটা প্রভাব পড়ে। হ্যাঁ, এটা কিন্তু 3-4-5 বছর ধরে একটা প্রভাব তৈরি করে এমন কাজগুলো যেগুলো আপনার এপিএ তে আছে। আমি যদি একটা উদাহরণ দিই, সিম্পল এই মুহূর্তে আমার মাথায় যদি আসে, যে আপনি ধরেন যে একটা ভাতা দিচ্ছেন, হয়তো বা ধরলাম যে দরিদ্রদের ভাতা দিচ্ছেন। দরিদ্রদের ভাতা অর্থাৎ টাকা দেয় কি আসলে মূল কাজ? মূল কাজ না, আসলে এটার উদ্দেশ্য হচ্ছে ওই দরিদ্র এলাকার
জীবনযাত্রার মানের উন্নয়ন। এখন এটা যদিও একটা আপনাকে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে যে আসলে ওইখানকার উন্নয়ন, জীবনযাত্রা উন্নয়ন হলো কিনা, কিন্তু আপনি ওই কাজটাকে যদি এই চূড়ান্ত ফলাফল প্রভাবে আনতে চান, তাহলে আপনাকে লিখতে হবে যে এই যে আপনি ভাতা দিচ্ছেন তার চূড়ান্ত ফলাফল প্রভাব হবে যে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ওইখানকার টোটাল জনগোষ্ঠী কত পার্সেন্ট দরিদ্র সীমার উপরে উঠে, মানে নিচে কমে গেল এখন সংখ্যাটা। সেইটা যদি আপনি মিজার করতে পারেন, তখন এটা আপনি এই চূড়ান্ত ফলাফল প্রভাবে আনতে পারেন। যাই হোক, আজকে সফটওয়্যার নিয়ে আলোচনা, এদিকে আমি যাবো না। তো আমরা চূড়ান্ত ফলাফল প্রভাব সম্পর্কে জানতে পারলাম। এরপরে পরবর্তী ধাপে যাচ্ছি। এই সেই আমাদের সেই জায়গাটা, আমরা সবসময় লাল কালির অংশটুকুই খেয়াল করব। এখানে দেখেন, আগে ছিল আপনাদের মাঠের জন্য 25 মার্চ, গত বছর তার আগে ছিল 20 মার্চ, এখন হচ্ছে 30 মার্চ। এই বছর থেকে এটা 30 মার্চ। এই 30 মার্চ নিয়ে আমরা এখন আলোচনা করব। আর বাকি 70 হচ্ছে আপনাদের অ্যালোকেশন অফ বিজনেস অনুসারে যার যার অফিসে যে কাজ, সেগুলো নিয়ে আপনারা এই 70 মার্চ তৈরি করবেন। আর এই 30 মার্চ ক্যাবিনেট থেকে বছরের শুরুতে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন যে এই যে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, যেটা এখন সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ, এটা আসলে কারা নির্ধারণ করে দেয়, এটা জানতে হবে। নইলে আপনারা আপনার কি কাজ আর আমাদের কি কাজ, এই পার্থক্যটুকু গুলিয়ে ফেলবেন। এইটা এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য যেটা ছিল, এখন যেটা সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন, সেটা আসলে নির্ধারণ করে আমাদের জানেন আপনাদের এপিএ সংক্রান্ত কারিগরি কমিটি আছে, জাতীয় কমিটি আছে, তারা মিটিং করে আমাদের যে যে কাজগুলো এই সময় সরকারের বিভিন্ন নীতিমালা, তারপরে আপনার সেক্রেটারিয়েট ইনস্ট্রাকশন, এগুলো অনুসারে যে বিভিন্ন কাজগুলো যেগুলো এখন গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে অ্যাসাইন করে একটা এপিএ তৈরি করে দেয়। আমরা সেটাকে অ্যাসাইন করে দিই। অর্থাৎ এই আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের অংশটুকু সম্পূর্ণ আমাদের কাজ। এটা প্রতি বছর আমরাই করে দিই। সেটা যে লেভেলেরই অফিস হোক, ইউনিয়ন লেভেলের অফিস হোক, উপজেলা লেভেলের অফিস হোক, দপ্তর সংস্থা হোক, মন্ত্রণালয় হোক, এটা আমাদেরই কাজ, আমরাই করে দিই। এই অংশে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। তাহলে আমার যে অ্যাকাউন্টটা আছে আর আপনাদের যে অ্যাকাউন্টটা আছে, আপনাদের অ্যাকাউন্ট বলতে আপনারা যে অ্যাকাউন্টে লগ ইন করে, আর আমি বলছি আমার অ্যাকাউন্ট বলতে আমার যে অ্যাকাউন্টটা, মানে আমরা ক্যাবিনেট থেকে যেটা ইউজ করি, এই দুটার মধ্যে পার্থক্য এখন শুধু রাখা হয়েছে এই জায়গাতে, যে আমরা আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য তৈরি করে সেট করতে পারবো, আপনারা পারবেন। তাছাড়া আপনাদের সব ফিচার দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, সুশৃঙ্খল ভাবে কাজ করতে পারেন। সেই ফিচারগুলো আমি দেখাবো আজকে ট্রেনিং এ থাকবে। আচ্ছা, এটা গেল। তো যাই হোক, 30 মার্চের আরো ব্রেকডাউন আমরা এখন দেখবো পালাক্রমে। পরবর্তী ধাপে যাই। এগুলো যেহেতু কৌশলগত উদ্দেশ্য, যেগুলো আমাদের মানে ওই অফিসটা তৈরি করেছে, এগুলো নিয়ে আলোচনার কিছু নাই। আবার চলে যাচ্ছি আমি নিচে, এই সেই লাল অংশ, আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। এইটাকে ব্রেকডাউন করে আমরা 5টা কার্যক্রমে ভাগ করে ফেললাম। ঠিক একইভাবে যে কৌশলগত উদ্দেশ্য আপনারা যেভাবে ভাগ করে ফেলেন, ঠিক একইভাবে আমরা এটাকে ব্রেকডাউন করে 5টা ভাগে ভাগ করে ফেললাম। এই 5টা ভাগে দেখেন, প্রথমটা হচ্ছে শুদ্ধাচার কর্ম পরিকল্পনা, এর পরেরটা হচ্ছে ই গভর্নেন্স বা উদ্ভাবন কর্ম পরিকল্পনা, তত্ত্ব অধিকার কর্ম পরিকল্পনা, অভিযোগ প্রতিকার কর্মব্যবস্থান কর্ম পরিকল্পনা বাস্তবায়ন, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন। ঠিক আছে? অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনারা দেখে থাকবেন যে ম্যাক্সিমাম অফিসে আগে থেকেই করে থাকে। হ্যাঁ, এগুলো ক্যাবিনেটের সুশাসন, মানে সরকারের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সংস্কারমূলক যে কাজগুলো, সেগুলো আমাদের এই 5টা শাখার মাধ্যমে আসলে পরিচালিত হয় এবং এই 5টা বিষয়ে আমরা কাজ করে থাকি। এই 5টা কাজকেই আমরা আপনাদের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য বানিয়ে দিই। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে দেখা যাচ্ছে আগে আপনি এপিএ তে যে কাজটা করতেন, সেই কাজটা আবার দেখা যাচ্ছে ই গভর্নেন্স এর মধ্যেও আছে। হ্যাঁ, তো যার ফলে এই ডুপ্লিকেশন গুলো যাতে না হয়, এই জন্য আমরা এপি এর মধ্যেই সবকিছু নিয়ে এসেছি। আর একবার শুদ্ধাচার নিয়ে আপনাদেরকে আহ পুরস্কৃত করা হলো, মানে ধরেন আমি একটা উদাহরণ দিই। ধরেন আমার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়, ধরেন এখন এই পঞ্চগড় দেখা যাচ্ছে শুদ্ধাচারে 0 পেল, জাস্ট একটা উদাহরণ হিসেবে, কিন্তু এপিএ তে তারা ফার্স্ট হতে পারে, আলাদা আলাদা যেহেতু মূল্যায়ন। আচ্ছা, এখন তাহলে সে ভালো না খারাপ, এটা তো একটা ব্যালেন্স আসতে হবে। আসলে কে ভালো? একটা মানুষ কিন্তু সব দিক থেকে ভালো হয় না, তাই না? একটা মানুষেরও দেখা যাচ্ছে যে এই গুণটা আছে, ওই আবার দোষ আছে, গুণ দোষ মিলিয়ে মানুষ। ঠিক একইভাবে প্রতিষ্ঠানেরও কোনো কোনো ক্ষেত্রে ভালো আছে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ আছে। তো আমরা এই 5টা কর্ম পরিকল্পনা এবং এপিএ, এই সবগুলো মিলে আপনাদের অবস্থান কোথায়,
অর্থাৎ একটা র্যাঙ্কিং করতে চাই। এমন যেন কনফিউশন তৈরি না হয় যে শুদ্ধাচারের 0 সে আবার এপিএ তে কেন ফার্স্ট। আপনারা চাচ্ছি এখন খুঁজে বের করতে চাচ্ছি যে শুধু পারফরমেন্সে যে ভালো সে না, যার মধ্যে ন্যায়পরায়ণতা আছে তাকেও তো আমাদের মূল্যায়ন করতে হবে। এই ব্যালেন্সটুকু করে আমাদের এপিএ প্লাস 5টা কর্মক্রম মিলে আমরা একটা র্যাঙ্কিং করব। এই একটাই র্যাঙ্কিং হবে। ব্যক্তিগত পর্যায়ে যে র্যাঙ্কিংটা হতো শুদ্ধাচারে সেটা এখনো হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচার আলাদাভাবে আপনাদের কোনো পুরস্কার দিবে না, তারা আমাদেরকে র্যাঙ্কিংটা দিবে, এটা এপি এর অংশ হিসেবে চলে আসবে। তো যাই হোক, এই 5টা কর্মপরিকল্পনা আমাদের এখন আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, যার মার্চ 30, এটা আপনারা জেনেছেন। এরবার পরবর্তী ধাপে যাই। এখন আপনারা এই লাল অংশে দেখতে পাবেন এই যে 5টা আমাদের কর্ম কার্যক্রম ছিল, সেটাকে আমরা জাস্ট খালি এখন কর্মসম্পদ সূচক হিসেবে নামকরণ করেছি। এটা ছিল কর্মপরিকল্পনা বাস্তবায়ন, এটা কর্মপরিকল্পনা বাস্তবায়িত, যেভাবে সূচকের নামগুলো হয় আর এই সেম জিনিস, এই সেম শুদ্ধাচার, ই গভর্নেন্স এবি। এখন দেখেন এখানে আমাদের এককটা হচ্ছে প্রাপ্ত নম্বর, অর্থাৎ হচ্ছে যে শুদ্ধাচার থেকে যে নাম্বারটা আপনাদেরকে দেয়া হবে সেটাকেই আমরা এখানে নিয়ে আসবো, কিন্তু আমাদের এখানে ওয়েটেজ দেওয়া আছে যে শুদ্ধাচারে তারা যত নম্বরেই মার্কিং করুক না কেন, 100-তে হোক 50-এ হোক, আমরা সেটাকে 10-এ কনভার্ট করে আপনাদের এখানে মার্কিং দিব। ই গভর্নেন্স হবে হচ্ছে 10 মার্চে, তথ্য অধিকার 3 মার্চে, আর অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা হচ্ছে 4 মার্চে, আর সেবা প্রদান প্রতিশ্রুতি হচ্ছে 3 মার্চে। তো এই তারা যত নাম্বারই প্রদান করুক না কেন, আমরা কনভার্ট করে এই এই নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিব, সেটাই আপনাদের এপি এর সুশাসন সংস্কারমূলক 30 মার্চ হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ আপনারা এখানে কত পান সেটাই 30 মার্চের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই অর্থ বছরের এপি এর মূল পরিবর্তন। খুবই সহজ, খুব একটা নতুন কিছু না। আর সফটওয়্যারেও এটাতে তেমন কিছু পরিবর্তন এই জন্য করতে হয়নি। তো আমরা পরবর্তী ধাপে যাই, তাড়াতাড়ি চলে গেলে আমাদের এই বছরের জিনিসটা দেখানো হয়ে যাবে। পরে চলে যাই আরেকটু। হ্যাঁ, এখন দেখেন এই অংশে আসলে পূরণ করতে হতো যে আপনারা টার্গেট গুলো বসান, যে এই সংক্রান্ত কাজে টার্গেট অসাধারণ হলে কি, অতি উত্তম কত বসিয়েছেন, 28, এইরকম করে বসানো হয়। কিন্তু আমাদের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের অংশে দেখেন এই জায়গা টোটালি ফাঁকা। হ্যাঁ, টোটালি ফাঁকা। এর কারণটা কি? আমরা আসলে সম্পূর্ণ মূল্যায়নটুকু সফটওয়্যারের মাধ্যমে করব না। আমরা যে 70 মার্চ সেটা আসলে আমরা এপি এর মাধ্যমে করব, বাকি 30 মার্চ আপনারা সারা বছর কোনো কাজ এই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। এখানে আপনাদের কিচ্ছু এন্ট্রি দিতে হবে না, আমরা টার্গেটই বসাইনি, আপনার এন্ট্রি দিয়ে লাভ। কাজে আপনারা সারা বছর এখানে কোনো হাতি দেওয়ার দরকার নেই। একবারে বছর শেষে আপনারা সমূল্যায়ন করেন না, নিজেরাই তো মূল্যায়ন করে একটা নাম্বার নির্ধারণ করেন, সেই নাম্বারটা চতুর্থ কোয়ার্টারে আপনারা খালি এন্ট্রি দিয়ে দিবেন যে আমাদের নাম্বার প্রাপ্ত। দেখেন একক যেহেতু প্রাপ্ত নম্বর, কাজে আপনি নাম্বারটা বসালেই, মানে আপনার প্রাপ্ত নাম্বারটা বসালেই হবে, সেটা আপনি চতুর্থ কোয়ার্টারের অর্জনের ঘরে বসিয়ে দিবেন, কাজ শেষ। অর্থাৎ এই 30 মাস নিয়ে আপনার সারা বছর কোনো কাজ নেই। বিশাল একটা লোড কমে গেল। লোড কমে গেল কি জন্য? আমরা সবসময় বলে দেই যে এপি এর যিনি ফোকাল পয়েন্ট, তাকে যেন আবার শুদ্ধাচার, ই গভর্নেন্সে না রাখা হয়, একটু ভাগ করে দেওয়া হয় যাতে ওয়ার্কলোডটা কমে যায়। ওরা ওদের কাজ করে এই নাম্বারগুলো নিয়ে আসবে, আপনি এপি এর অংশটুকু নিয়ে কাজ করবেন। ঠিক আছে? তাহলে হবে কি যে আপনার সব মানে অফিসের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং কাজগুলো ভালোভাবে হবে। তো যাই হোক, এই হচ্ছে আপনার দেখানোর বিষয় ছিল যে আপনার এখানে কোনো টার্গেট কিন্তু আমরা সেট করি না। ঠিক আছে? কাজে এখানে আপনার সারা বছরে কোনো কাজ নাই। কাজ কখন? বছর শেষে আপনি শুধু আপনার প্রাপ্ত নাম্বারটা এন্ট্রি দিবেন। এটা আবার ভুলে যাবেন না যে আপনার নাম্বারটা এন্ট্রি দিতে হবে। কিন্তু সাথে সাথে কিছু কেমিক্যালও থাকে। আমি আবার সবাইকে একটু মিউট করে দিই। থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে সংযোজনী 1, এটা আগে যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে? তো আগের সঙ্গে একটু পার্থক্য, এই জন্য আমি থামলাম এই জায়গায়। এটা হচ্ছে যে আগে আমাদের এইখানে আমরা অটোমেটিক, মানে ডিকশনারিতে যেভাবে অটোমেটিক সজ্জিত হয়ে যায় শব্দ, তো সেটা ছিল না আমাদের এখানে। এখন এটা করা হয়েছে যে আমরা বর্ণানুক্রমে এটা মানে সাজানো হয়ে যাবে। এটা যদি ইংলিশে থাকতো তাহলে ইংলিশ আলাদা হয়ে যেত, বর্ণানুক্রমে সেজে যেত, আর বাংলাটাও আলাদাভাবে সজ্জিত হয়ে যায় এখানে। ঠিক আছে? মানে এইটুকু খালি এখানে নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, সহযোগী 1 গেল।
সংযোজনী 2-এ কোনো কার্যক্রমে কোনো চেঞ্জ আসে নাই, আগের মতোই, কাজে এখানে আমি কোনো আলোচনাই করব না। পরবর্তী ধাপ, এখানেও কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে আমি একটা আলোচনা করতে চাই। আলোচনাটা কি জন্য, আমাকে তো মাঠ প্রশাসন থেকে অনেক ফোন রিসিভ করতে হয়, তো আমি যেটা বুঝি বেসিক সমস্যাগুলো সেটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে আমার যে সকল অফিসের সাথে সংশ্লিষ্ট সেই অফিসটা তো আমি খুঁজে পাচ্ছি না। এই যে অ্যাড নিউতে যে যখন আপনারা অ্যাড করেন, তখন দেখবেন যে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হয় যে কোন অফিস। এটা যদি মন্ত্রণালয় লেভেলের অফিস হয় মন্ত্রণালয় দেন, তারপরে কোন মন্ত্রণালয় এটা সিলেক্ট করে দেন। কিন্তু এখানে কাজ করতে গিয়ে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই অফিসটাকে খুঁজে পাওয়া যায় না, অফিসটা তো নাই। তাহলে আমি কি করব? এটা স্বাভাবিক। এটার কারণ হচ্ছে যে আসলে আমরা এখানে সেই অফিসগুলোই পাবো যারা এখন অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে এপিএ করছে। তো অন্য অফিসের সঙ্গে যদি আপনার নির্ভরশীলতা থাকে তাহলে আপনি কিভাবে পাবেন? এই জন্য আপনারা করতে হবে কি, যে সবার শেষে একটা অন্যান্য বাটন দেওয়া আছে। এই অন্যান্য বাটনটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি এখানে যে সকল অফিসের সাথে সংশ্লিষ্ট ওই অফিসের নামটা আপনি টাইপ করে দিতে পারেন। এটা আমার সফটওয়্যার থাকুক বা না থাকুক, কিছু এসে যায় না। তো এই জন্য আপনারা তখন সেক্ষেত্রে যদি অফিসটা খুঁজে না পান, তাহলে অন্যান্য লিখে সিলেক্ট করলে আপনারা এটা দিতে পারবেন। এই সমস্যাটা অনেকেই ফেস করেন। তো যাই হোক, এটার জন্য দেখায় নিলাম। এরপরে সরি, এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে শেষ আমাদের আহ, সংযোজনী হিসেবে, এবং এটাই নতুন সংযোজনী। হ্যাঁ, এটাই আপনাদের এখানে ছিল না, তো সেটা এখন এখানে যুক্ত হচ্ছে। এইটা কি? এটা কিছুই না, ওই যে একটু আগে আমাদের আলোচনা হলো যে শুদ্ধাচার কৌশল, এই শুদ্ধাচার কৌশলের কর্মপরিকল্পনা এটা আগেও ছিল, সেটা আমাদের এই সফটওয়্যারের মধ্যে এখানে নিয়ে আসা হচ্ছে। সেটা হচ্ছে সংযোজনী 4, 5, 6, 7, 8, 5টা সংযোজনী। এই 5টা সংযোজনী হচ্ছে যে আমাদের 5টা কর্মপরিকল্পনা, সেটা এখানে দেওয়া আছে। এটাই নতুন। হ্যাঁ, এই জিনিসটা এখানে নতুন, এই অর্থ বছরে আসছে। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা ডান দিকে যাই। এখানে একটা বাটন আছে, অ্যাকশন বাটন। হ্যাঁ, এখানে দেখবেন ভিউ বাটন দেওয়া আছে সবগুলো। এটাও কিন্তু আমরা বছরের শুরুতে আপনাদের এখানে এই 5টা কর্মপরিকল্পনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি একটা যে কোনো, আমি একটা দেখি যে তথ্য অধিকার বিষয়ে কর্মপরিকল্পনা, এটা যদি ভিউ করি, সরি, হ্যাঁ, এটা যদি আমি ভিউ করি, দেখবেন যে আমার পিডিএফ একটা ডাউনলোড হচ্ছে। এটা ওপেন করি, এই যে কর্মপরিকল্পনাটা এখানে দেওয়া আছে। এবং খেয়াল করে দেখেন আমাদের সবগুলো কর্মপরিকল্পনাতেই আপনার যে টার্গেট গুলো কিন্তু বসানো আছে। কাজে আপনাদের এগুলো, এই জিনিসগুলো নিয়ে কোনো কাজ করার কোনো দরকার নেই, এই কাজগুলো সব রেডি আছে। আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এগুলো ফলো করা। এই যে 4টা কর্মপরিকল্পনা, আমি প্রথমটার কথা বাদ রাখছি, শুধু এই করার কথা আমি বলছি, যে এগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা ভিউ করে ডাউনলোড করে এপি এর সঙ্গে যুক্ত করে দিলেই কিন্তু আপনার এপি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। খালি একটু সমস্যা হচ্ছে, আপনারা জানেন জাতীয় শুদ্ধাচার কৌশলে আপনাদের কিন্তু সবগুলো টার্গেট আমরা বসাই দিই না, আপনারা নিজেরাই বসান। কাজে সেখানে আপনাদের কাজ আছে। ঠিক আছে, এই জন্য দেখেন যে এই 4টাতে আমাদের কোনো ফাইল আপলোড করার কোনো অপশন নেই, কিন্তু এই যে জাতীয় শুদ্ধাচার কৌশল, এখানে একটা ফাইল আপলোড করার অপশন আছে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে এইটাই, যে আপনার এই 4টা কর্মপরিকল্পনা আমরা টার্গেট সহ বসিয়েই দিয়েছি। কাজে আপনাদের এখানে কাজ করার কিছু নেই, কিন্তু শুদ্ধাচার কৌশলে আপনাদের কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি শুদ্ধাচারের ভিউ বাটনে ক্লিক করি, তাহলে যে ফাইলটা আসে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 97, মানে ওয়ার্ড ফাইল। আর আগেরটা কিন্তু দেখেছি পিডিএফ। এর কারণটা হচ্ছে যাতে আপনারা এইটা ওয়ার্ড ফাইলের নামায় আপনারা যেন কাজ করতে পারেন, এই জন্য আমরা এখানে ওয়ার্ড ফাইলে আপনাদের শুদ্ধাচার কৌশলটা দিয়ে দিই। ঠিক আছে, তো আপনারা এটাকে ডাউনলোড করে ওখানে কাজ করে, আপনাদের কাজ হচ্ছে এটাকে এখন আবার আপলোড করে দেওয়া। এখন আপলোড যদি করে দেন, তাহলে কি হবে, আমাদের এই ফাইলটা এখানে যে ভিউ বাটন, এখানে কিন্তু লেখাও আছে দেখেন লাল কালিতে, আপলোড করলে পাশের কলমে ভিউ বাটনে দেখা যাবে। এই জায়গায় আমার দেওয়া ফাইলটা রিপ্লেস হয়ে আপনার দেওয়া ফাইল হয়ে যাবে। কিন্তু শর্ত আছে, এখানে যেটা মিস হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকে ভয়ে এই সাবমিট বাটনটা ক্লিক করেন না, ভাবেন যে এইটা সাবমিট দিলে মনে হয় আমার পুরো এপিএ সাবমিট হয়ে যাবে। আসলে তা না, আপনার এপিএ সাবমিটের বাটন কিন্তু মাত্র 2টা, এই যে জায়গায় খসড়া এপিএ দাখিল করুন, চূড়ান্ত এপিএ দাখিল করুন। এই 2 জায়গা ছাড়া আর কোনোভাবেই আপনার এপিএ সাবমিট হয়ে যাবে না। এই সাবমিট বাটনটা হচ্ছে আসলে শুধুমাত্র এই পেজের সাবমিট বাটন। তো আপনি ফাইলটা আপলোড করে সাবমিট দিয়ে দিলেই আমার এই ফাইলটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ জাতীয় শুদ্ধাচার পরিকল্পনা এখানে আপনার দেওয়া অংশটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে,
আমি আসলে প্রশ্ন নিব, একটু কষ্ট করে, আপনার কয়েকজন একটু হাত তুলেছেন। আমরা যেহেতু এটা জুম তো, মানে আমার সময়ও একটু কম, আমি শেষে এসে প্রশ্নগুলো নিব, যতক্ষণ ইচ্ছা আপনার প্রশ্ন করবেন, অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে আসলে প্রশ্ন নিব না, একবারে শেষে। হ্যাঁ, আপনারা একটু লিখে রাখেন, নোট নিয়ে রাখেন, নইলে আসলে জুমে কন্ট্রোল করাটা তো মুশকিল হবে, 100 জন পার্টিসিপেন্ট। তো আমি সবার শেষে আর কি প্রশ্ন দিব। তো যাই হোক, এই সাবমিট বাটনটা ক্লিক করলেই সেটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখন চলে আসি। আপনার কিন্তু এপিএ কাজ শেষ, দেখেন এর পরবর্তীতে কিন্তু কোনো ধাপ নাই, অর্থাৎ এটাই ছিল শেষ পৃষ্ঠা। এরপরে আপনি যে যদি খসড়া দাখিল করেন তাহলে এখান থেকে খসড়া দাখিল করবেন, এবং চূড়ান্ত দাখিল করতে গেলে এখানে চূড়ান্ত দাখিল করবেন। ঠিক আছে, কাজ শেষ। কিন্তু এখন আমার এপিএটা তো দেখতে হবে যে আপনি যে তৈরি করলেন এখন কি অবস্থা তার, সেটাকে পাবেন কই? আপনার নিজের এপিএটা আপনি কই পাবেন? এখন যে আপনি করলেন, বললাম যে আপনি সাবমিট করে ফেলছেন অথবা সাবমিট করেন না, যেখানেই হোক, আপনি যেটা তৈরি করলেন সেটা আপনি পিডিএফ আকারে পেতে চান, সেইটা আপনি পাবেন কোথায়? এই যে প্রতিবেদন আছে, প্রতিবেদন যেখানে আছে, তো এইখানে গিয়ে আপনি যদি সম্পূর্ণ এপিএ দেখুনে যান, তাহলে বছর নির্বাচন করতে হবে কোন বছরের এপিএ। যেহেতু আমি এইমাত্র 2021-22টাই তৈরি করেছি, সেই 2021-22টা ভিউ কমপ্লিট এপিএ, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন সম্পূর্ণ এপিএটা চলে আসছে। এখানে আমার 4টা বাটন, হ্যাঁ 4টা বাটন দেওয়া আছে। এইখান থেকে দেখেন ডাউনলোড রিপোর্ট 3 নাম্বার যেটা, সেটা আসলে এপিএ ডাউনলোড। বাকিগুলো নিয়ে আমি আলোচনা করছি, আলোচনা করব, কিন্তু আগে আমি দেখা নিচ্ছি ডাউনলোড রিপোর্ট বাটনটা দিলে কি হয়। ডাউনলোড রিপোর্ট দিলাম। আসলে অনেকক্ষণ ধরে এক পেজের থেকে আপনার নেট স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আসছে। এখানে আমি ডাউনলোড করি, ডাউনলোড করে আহ, আমি দেখাই পিডিএফ ফাইলটা যেটা আমি এখন ডাউনলোড করলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইখানে আমি কটা জিনিস দেখাতে চাচ্ছি। আপনারা যেটা এন্ট্রি দিয়েছেন সেটাই তো এখানে পাবেন, কাজে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো আলোচনাও নাই। খালি একটু খেয়াল করে দেখবেন, এই যে সংযোজনী 4 থেকে 8, এইটা কিন্তু সূচিপত্রে যুক্ত হয়ে গেছে। আগে সংযোজনী 3 পর্যন্ত এটা তো তার থাকতোই, এই পর্যন্ত সমস্যা ছিল না। এখন সংযোজনী 4 থেকে 8 এটা নতুন যুক্ত হয়ে গেছে, সংস্কার ও সুশাসনমূলক কার্যক্রমের বাস্তবায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা সমূহ। তার মানে 5টা কর্মপরিকল্পনা। এটা যেহেতু আপনারা দেখেছেন যে আমরা তো সফটওয়্যারটা হঠাৎ করে আপডেট করে ফেলতে পারি, আমরা হঠাৎ করে যেভাবে এই বছরের এপিএ এর ফরম্যাটটা চেঞ্জ করেছি, এই জন্য ওই 5টা কর্মপরিকল্পনা সম্পূর্ণভাবে আমরা সফটওয়্যারে এন্ট্রি টেন্ট্রি আনি। এই কর্মপরিকল্পনাগুলো শুধুমাত্র যুক্ত করে দিতে হবে আপনাদের, তাই তো? সেই জন্য এখানে আমরা একটা পেজ রেখেছি, দেখেন 20 নম্বর পেজ। এই 20 নম্বর পেজ মানে এটা তো এপিএ, মানে আপনার সূচিপত্র অনুসারে এক একজনের জন্য এক এক পেজ হবে হয়তো। তা আমি এখানে যদি ক্লিক করি, এই দেখেন একটা সাদা পেজ যে উপস্থিত হবে। এই সাদা পেজ লাস্টে রাখার অর্থ হচ্ছে এইটা হচ্ছে আসলে হেডিং পেজ। এরপরে আপনি 5টা কর্মপরিকল্পনা যুক্ত করে দিন। এটা সূচিপত্রে আমরা এইভাবে রেখেছি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার এপি এর শেষ পেজ, সেই পেজ নাম্বার 20। আপনাদের সবার ক্ষেত্রে হবে না, যার যারটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে। তো সেটার পরে আপনারা 5টা কর্মপরিকল্পনা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কর্মপরিকল্পনা যুক্ত করেই আসলে আমি এখন যেটা ডাউনলোড করেছি এটাকে তাহলে আমি এখন সম্পূর্ণ এপিএ বলতে পারছি না। এটা ভালোভাবে মাথায় রাখবেন যে এটা হচ্ছে সেই 70 মাসের এপিএ হয়েছে মূলত। যদিও এখানে আমাদের আহ, এই যে অংশে এই এই কথাগুলো উল্লেখ আছে কোনো টার্গেট ছাড়া, কিন্তু এই কর্ম পরিকল্পনাগুলো তো এখানে নাই। কাজেই আপনাকে এই পেজটার পরে 5টা কর্ম পরিকল্পনা অ্যাড করে দিতে হবে। কোথা থেকে অ্যাড করবেন সেটার জন্যই আমি আবার চলে যাচ্ছি সফটওয়্যার। হ্যাঁ, এই সফটওয়্যারে দেখেন অন্যান্য যে বাটনগুলো সেগুলো তো আমি বলিনি এখনো। এই যে ডাউনলোড অ্যানেক্স, অ্যানেক্স মানে সংযোজনী, এই ডাউনলোড অ্যানেক্স, এইটা একটু হেডিংটা ভুল আছে, এটা 4 থেকে 8 হবে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে, এটা মন্ত্রণালয়ের ক্ষেত্রে 5 থেকে 9, যাই হোক এটা আমি ঠিক করে দিব। এই 4 থেকে 8, এই জায়গা থেকে এই যে সংযোজনী 4, 5, 6, 7, 8, এইখান থেকে আপনাকে সবগুলো ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে আপনি ঠিক সংযোজনী 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এই 5টা কর্মপরিকল্পনা ওটার সঙ্গে যুক্ত করে দিন। এখন আপনার ফুল এপিএ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আমাদের আচ্ছা ফুল এপিএটা তৈরি হয়ে গেল। এইটুক পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মানে আমাদের নতুন অর্থ বছরে কি পরিবর্তন এসেছে আমাদের সফটওয়্যারে, এবং সেটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন।
আর দুইটা বাটন আছে, আমরা লাল দুইটা বাটন নিয়ে আলোচনা করছি। এই যেহেতু এই পেজের মধ্যে এটা আসছে, কাজে এটা আমি এখন একটু দেখাই নিতে চাচ্ছি যে ডাউনলোড অ্যাজ এক্সেল অনলি সেকশন 3। আপনারা জানেন যে আমাদের সেকশন 3-এই কিন্তু মূলত ডেটাগুলো, 1 মিনিট আমি একটু, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে ডাউনলোড অ্যাজ এক্সেল, এটা এখানে রাখার কারণটা হচ্ছে আমাদের মূল ডাটাগুলো কিন্তু সব থাকে হচ্ছে সেকশন 3-এ। যে টার্গেট কত, অর্থাৎ সংখ্যা নিয়ে যে খেলা, সেই খেলাগুলো কিন্তু সব সেকশন 3-এ। তো সেকশন 3 আপনারা যেখানে জানেন যে যখনই সংখ্যা নিয়ে খেলা, তো তখনই আপনাকে অনেক হিসাব নিকাশ করার জন্য এক্সেলে যদি আপনি ডাটাটা নিতে পারেন, আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক রকম অ্যানালাইসিস করা সম্ভব হয়। এজন্য সেই অংশটুকু শুধুমাত্র ডাউনলোড করার জন্য আপনি এক্সেল থেকে এটা আপনি এখান থেকে করতে পারবেন এবং সেই বাটনটা কাজে লাগবে। অর্থাৎ সোজা কথা, আপনি আপনার এপিএ নিয়ে ডাটা অ্যানালিসিস করতে গেলে এই অংশটুকু আপনি ইউজ করবেন। আর শেষ যে বাটনটা দেওয়া আছে, এইটা দেখবেন, এইটা নিয়ে আমাকে অনেকে ফোন করেন, এটা আপনাদের জানা থাকা দরকার। সেটা হচ্ছে এপিএ তো আসলে এক একজনের এক এক সাইজ। কেউ দেখা যাচ্ছে কর্মসম্পাদন সূচকে খালি 2 কথা লিখেছে, সভা আয়োজিত, মাত্র 2টা ওয়ার্ড। আবার কারো কর্মসম্পাদন সূচক অনেকে না জেনেই এত বড় করে ফেলেন যে 10-20 লাইন। তো আমাদের তো এখানে একটা অটো পেজ রিসাইজিং দেওয়া আছে এই সফটওয়্যারের মধ্যে। তো এটা তো আর মানুষ না, এটা হচ্ছে সফটওয়্যার। সে এত বড় সূচককে প্রসেস করে মানে একটা ভিউয়েবল অবস্থায় আনতে পারে না। তখন দেখা যায় যে আপনার টেবিল তৈরি হয়েছে কিন্তু টেবিলটা অনেক ছোট, চোখে পড়াই যাচ্ছে না। তখন আমাকে অনেকে ফোন দেন যে আসলে আমি কি করব, আমার তো ডাউনলোড করলাম কিন্তু আসলে ইয়া হচ্ছে না, প্রিন্ট করতে পারছি না, আমার দেখা যাচ্ছে না। এই সমস্যাটা আপনারা পড়বেন, অলরেডি অনেকেই মনে মনে ভাবছেন যে হ্যাঁ এই সমস্যা পেয়েছি। তো সেইটার ফিক্সেশনটা এখানে দেওয়া আছে, অ্যাডভান্স ডাউনলোড রিপোর্ট। এখানে আপনি প্রতি পেজে কয়টা রো কমাবেন বাড়াবেন, এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে চেষ্টা করে দেখবেন। মানে এটা আসলে বলা যায় না যে কোনটাতে আসলে আপনার ঠিকভাবে আসবে আপনার, কারণ এটা এপি এর উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি এখানে যদি রোর সংখ্যা বাড়ায় কমায় চেষ্টা করেন, তাহলে হবে কি আপনার ওই ভিউয়েবল হবে। অনেকের ক্ষেত্রে বললাম না যে এত ছোট হয়ে যায় পড়া যাচ্ছে না, তখন আপনি এই ভিউটা চেঞ্জ করে ডাউনলোড করলে আপনার ঠিক আছে, হ্যাঁ জিনিসটা ঠিক দেখাবে। এই ছিল হচ্ছে আমাদের সময় তো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, 10টা 39। আমি একটু দ্রুত আগাবো। আমি এখন পর্যন্ত মাত্র আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের নতুন অর্থ বছরে এপিএ তে কি কি পরিবর্তন, হ্যাঁ সেই বিষয়গুলো। এখন আমি চলে যাব যে আমাদের যে ফিচার গুলো আপনাদের জানা থাকা দরকার। হ্যাঁ, আপনাদের হাতে কন্ট্রোল কিন্তু আপনারা জানেন না, যার ফলে করেন কি আমাদের ক্যাবিনেটে ফোন দেন। হ্যাঁ, ক্যাবিনেটে আসলে এপিএটা এত দ্রুত ছড়িয়ে গিয়েছে যে এখনো রিসোর্স আসলে এটার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণে লোকবলের দরকার হচ্ছে এখন। তো এত সাপোর্ট দিয়ে আসলে হয়তো আমরা দিতেও পারছি না। তো যাই হোক, এই যে ফিচারগুলো, এই ফিচারগুলো এখন যদি আপনারা জানেন, এখন আপনারা যদি একটু দেখেন কষ্ট করে, আর আধা ঘন্টা যদি আপনারা মনোযোগ দিয়ে রাখতে পারেন, জুমে কিন্তু মনোযোগ রাখা বেশিক্ষণ কষ্টকর, কিন্তু যদি আর আধা ঘন্টা মনোযোগ রাখতে পারেন, তাহলে আমাকে আর ফোন দেওয়ার, আমাদের ক্যাবিনেটে আর ফোন দেওয়ার খুব একটা প্রয়োজন হবে না, কারণ আপনাদের হাতে আমরা সব কন্ট্রোল দিয়ে দিয়েছি। তো সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একবারে আমাদের মূল পেজে চলে যাই। সরি, অন্য কোনো চাপ পড়ে গেল। হ্যাঁ, ওই আমি বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেক্ট থেকেই দেখানো শুরু করি। এইখানে যদি কেউ আমাদের প্রশাসনিক লেভেলে কেউ থাকেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এডিসি স্যাররা কেউ যদি থাকেন, তাহলে একটু খেয়াল করবেন যে আপনাদের মূল কাজ কিন্তু এপিএ তে শুধু নিজের এপিএ করা না। আপনার অধীনস্থ অফিসগুলো কিভাবে এপিএ করছে এটাও কিন্তু মনিটর করা আপনার দায়িত্ব। এবং এই মনিটরিং এর যথাযথ অভাবের কারণেই কিন্তু এপিএ ভালোভাবে হচ্ছে না। আপনি নিজে এপিএ ভালো করছেন কিন্তু আপনার অধীনস্থ সংস্থাগুলো ঠিকভাবে আপনার এপিএ দিচ্ছে না, আপনি এপিএ তে ভালো করতে পারবেন না, কারণ ওদের কাজের সঙ্গেই তো আপনার সম্পর্ক। হ্যাঁ, তো এই জন্য আমরা চাই যে আপনারা আপনাদের অধীনস্থ সংস্থার এপিএ গুলোকে ভালোভাবে মানে মনিটর করেন। আমরা কিন্তু শুধুমাত্র ক্যাবিনেটের কাজ কিন্তু শুধুমাত্র 51 মিনিস্ট্রির এপিএ এর মূল্যায়ন করা, আর বাকিদের এপিএ যার যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সবকিছু দেখবে। হ্যাঁ, এমনটাই হওয়ার কথা। তবে ওভারঅল মনিটরিং থাকবে ক্যাবিনেটে, কিন্তু মূল দায়িত্ব কিন্তু যে যে যার সঙ্গে এপিএ সাইন করছে সেই সেই কর্তৃপক্ষের, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো তারা যদি না জানেন যে আমি কিভাবে মনিটর করব, তাহলে কিন্তু সঠিকভাবে মনিটরিং হবে না। তাদের এপিএ দুর্বলতার কারণে আপনার এপিও মার খেয়ে যাবে। তো সেটা কিভাবে দেখবেন, আপনাদের যে ড্যাশবোর্ড এটার ইউজটা একটু দেখতে হবে। প্রথম যে ট্যাবটা আছে ড্যাশবোর্ড, সেটার ইউজটা একটু বুঝতে হবে। এখন অনেকেই কিন্তু ফোন দিয়ে বসেন যে
আমার কবের মধ্যে কি করতে হবে, কবের মধ্যে কি দাখিল করতে হবে। মাঠের অনেক কাজ, মাঠের কাজ করে শেষ করা যায় না, এর মধ্যে এত ডেডলাইন এগুলো মনেও থাকে না। এখন পরে আবার হয়তো অনেকে বলবেন যে এপি নির্দেশিকার মধ্যে আছে, এপি নির্দেশিকা কই পাবো, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এগুলো অনেক জটিলতা আছে। তো আপনি সবসময় মনে রাখবেন আমার একমাত্র এক এক জায়গায় গেলেই সবকিছুই পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যার। এখানে কিন্তু আমার এপিএ ক্যালেন্ডার দেওয়া আছে। হ্যাঁ, আপনি যে কোনো সময়ই লেটেস্ট ইয়ারের ক্যালেন্ডারটা এখানে পাবেন, যে এখানে সবসময় উল্লেখ থাকবে কত তারিখের মধ্যে কি করতে হবে আপনাকে, এটা উল্লেখ থাকবে। এখানে 3টা ভাগ দেওয়া আছে, মন্ত্রণালয় বিভাগের জন্য, দপ্তর সংস্থার জন্য এবং মাঠ পর্যায়ের জন্য। এখন সবসময় খেয়াল করবেন যে এপি এর কিন্তু সবসময় 2টা দিক থাকে। একটা হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আর একটা হচ্ছে সাইনিং কর্তৃপক্ষ, যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করছেন। তো একজনের দিক থেকে দেখলে একরকম, আবার আরেকজনের দিক থেকে আরেক রকম। এই জন্য আপনারা কিন্তু সবসময় খেয়াল করবেন যে আমরা 3টি ক্যালেন্ডারই সব লেভেলের অফিসকে দিয়ে রেখেছি। কারণ হচ্ছে যে আপনাদের বোঝার সুবিধার জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কত তারিখের মধ্যে কি করছে আর আপনার কবের মধ্যে কি করতে হবে, এই বিষয়গুলো আপনাকে একটু মনিটর করার জন্য আমরা 3টাই এখানে এপিএ ক্যালেন্ডারের মধ্যে দিয়ে রেখেছি। এরপরে আমি দেখাবো অধীনস্থ সংস্থার মূল্যায়ন, এই ট্যাবটা। এখানে খেয়াল করে দেখেন যে এটা কিন্তু 2019-20 অর্থ বছর। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত 2020-21-এর মূল্যায়ন শেষ হয়নি, 2019-20-এর মূল্যায়ন শেষ হয়েছে, সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই নাম্বারটা যে দেখাচ্ছে, এই নাম্বারে আমাদের সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিশ্চয়ই মাত্র 2টি জেলা নয়, হয়তো বা আরো বেশি, 4টা বা হতে পারে। তো এই তাহলে 2টা দেখাচ্ছে কেন? আসলে তারা 2019-20-এ বাকি 2জন তাদের মূল্যায়ন প্রতিবেদন দাখিল করে, অর্থাৎ ওই যে চতুর্থ ত্রৈমাসিক যেটা করে সেটা তারা দাখিল করেনি, এবং তারপরে যেটা চূড়ান্ত দাখিল করতে হয় সেটা করে, এই জন্য তাদের রেজাল্টটা আসে। তাহলে আসলে সবগুলোই আছে। এখন সবেদন 2টাই, এই জন্য এই 2টার মধ্যেই দেখেন প্রথম 2জনকে শেষ 2জনকে এটা দেখাচ্ছে, এবং নিচে সবারটা দেখাবে। হ্যাঁ, যদি অনেকগুলো প্রতিষ্ঠান, যেমন আমি আমার এক ফাঁকে আমি আমার শুধু আমার অ্যাকাউন্ট থেকে দেখা দিই আমাদের মন্ত্রণালয়ের গুলো, সেটা দেখা দিলে আপনারা বুঝতে পারবেন, এই চেহারাটা বুঝতে পারবেন যে এখানে আমাদের টপ 10 এবং লিস্ট 10, এটা 2019-20 অর্থ বছরে দেখাচ্ছে, এবং সবগুলো মন্ত্রণালয়ের কে কত পেলো নাম্বারগুলো আমি এখানে দেখতে পাবো। ঠিক একইভাবে আপনারাও দেখতে পারবেন বিভাগীয় কমিশনার অফিস থেকে। ঠিক আছে, সেটা এইভাবে। অর্থাৎ আপনি যদি বিভাগীয় কমিশনার অফিসের কেউ হন, তাহলে আপনার আন্ডারে যে জেলাগুলো আছে তাদের মার্কস কত সেই জিনিসটা খেয়াল করতে হবে। এখন একটা প্রশ্ন, প্রশ্ন না সরি, প্রশ্ন বললে জুমে সমস্যা হবে, দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে নাম্বারটা শো করে আমাদের সফটওয়্যার, এই যে 64.05 পেয়েছে সিলেট, এটা হচ্ছে কিছুই না, আপনি চতুর্থ কোয়ার্টারটা দেওয়ার পরে আমাদের সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেশন করে যে নাম্বারটা পেয়েছেন সেটা এখানে দেখাচ্ছে, কিন্তু এটাই কিন্তু ওই অফিসের চূড়ান্ত নাম্বার নয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে আহ, এইটাকে আবার বিভাগীয় কমিশনার মূল্যায়ন করে এখানে হ্রাস বৃদ্ধি করেন নাম্বার। এখন সেই নাম্বারটা কোথায় আপনি বসাবেন, কোন জায়গায় আপনি এই নাম্বারটা বসাবেন, নইলে তো আপনাকে সবসময় র্যাঙ্কিং এ ভুল দেখাবে। এই যে সিলেট, তা সে দাবি করেছে 64.05 পেয়েছে, কিন্তু আপনার মূল্যায়নে সে পাইলো মাত্র 30 ধরে নিলাম, তাহলে সে তো দ্বিতীয় হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ড্যাশবোর্ড তাহলে ভুল দেখাবে। তাহলে আপনি মানে সমূল্যায়নের নাম্বারটা চেঞ্জ করবেন কি করে, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, সেটা কি এখনই দেখাবো? না, এখন না দেখালে আপনারা ভুলে যাবেন। এটা অধীনস্থ ব্যবস্থাপনার মধ্যে যে আপনি এপিএ মূল্যায়ন প্রতিবেদন, এখানে যাবেন, যে যদি ওই ট্যাবে আমি আবার যাব তবু দেখাচ্ছে। এই যে 2019-20 ধরলাম কোন অফিস, এটা এটা হচ্ছে যে আমার কোন একটা জেলা অফিস, সরি, এই জেলা সার্কেল অফিস সিলেট, তাদের আমি বার্ষিক মূল্যায়নটা দেখব। দেখতে গিয়ে এই যে তাদের যে সমূল্যায়িত যে নাম্বারটা, এই সমূল্যায়িত নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখন সেটা আপনি কিভাবে করবেন? আপনার, সরি সরি আমি এই জায়গা থেকে দেখাই। হ্যাঁ, ধরেন আমি মন্ত্রী পরিষদ বিভাগেরই একটা, মাউসটা কাজ করছে না, অনেকক্ষণ ধরে পড়েছিল তো।
ধরলাম আমি জেলা প্রশাসকের কার্যালয় ও সিলেট বা চুয়াডাঙ্গা। ধরলাম যে চুয়াডাঙ্গাটাই আমি করবো এখন চেঞ্জ। 2019-20 বার্ষিক অর্জন। ও তারা আসলে এপি দাখিলই করে নাই, এই জন্য এটা খালি দেখাচ্ছে। ধরলাম 2019-20 তাহলে সিলেটটাই যাই। সিলেট, এই জেলা প্রশাসক কার্যালয় সিলেট, বার্ষিক অর্জন। এই যে এখানে যাওয়ার পরে আপনারা পাবেন কি এই যে অর্জনগুলো এবং তার নাম্বার, প্রাপ্ত স্কোর প্রত্যেকটা সূচকে তাদের প্রাপ্ত স্কোর এখানে দেখাবে। এখন আপনার মনে হলো না, আপনি প্রমাণক দেখে সিদ্ধান্ত নিলেন না যে এখানে 6-এ তার মানে তারা 0 স্কোর পেয়েছে, না আসলে এখানে 1 পাওয়ার যোগ্য, তাহলে আপনি এই জায়গায় 1 বসায় দিবেন। 1 বসায় দিয়ে সেভ দিবেন। দিলেই হবে কি তাদের প্রাপ্ত নাম্বার চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে 1 বসানোর ফলে যে টোটাল মার্কসটা হবে সেটা এখানে চলে আসবে। তখন সেটা কিন্তু করসপন্ডিং ড্যাশবোর্ডে, এই যে এখানকার যে আপনি ড্যাশবোর্ড আমি একটু আগে দেখালাম, সেই ড্যাশবোর্ডের মধ্যে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে এবং র্যাঙ্কিং ওই অনুসারে হবে। এখন জিনিসটা বুঝতে পারলেন কিনা আমি আবার একটু ছোট্ট করে সামারি বলি। যে এইখানে নর্মালি ড্যাশবোর্ডে যেটা র্যাঙ্কিং এর নাম্বার দেখাবে সেটা হচ্ছে যে যে প্রতিষ্ঠান তাদের সমূল্যায়িত নিজেরা যে মূল্যায়ন করে নাম্বারটা বসিয়েছে সেটা। কিন্তু আপনি প্রমাণক দেখে মূল্যায়ন করলেন যে তারা এত নাম্বার পাওয়ার যোগ্য না, পরিবর্তন করে দিলেন। সেটা আপনি এখান থেকে এন্ট্রি দিবেন। এন্ট্রি দিয়ে সেভ দিলেই আপনার এখানে অ্যাকচুয়াল নাম্বারটা আসলে চলে আসবে। যদি ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালটা না শো করে তাহলে আপনাদের সমস্যা, এটা তো আসলে হওয়ার কথা না। কাজেই অনেকেই এটা ভুলে যান যে সমূল্যায়িত প্রতিবেদনের নাম্বারটাকে আপনি এখান থেকে পরিবর্তন করে দিলে আপনি অরিজিনাল নাম্বারটা পাবেন। আচ্ছা, তাহলে এটা বোঝানো শেষ। এর পরের বাটনে চলে আসি, এপিএ দাখিলের তথ্য। অর্থাৎ ওই যে খসড়া, আপনারা তো জানেন যে এপিএ দাখিল 2 রকম হয়, খসড়া দাখিল এবং চূড়ান্ত দাখিল। তো সেই খসড়া দাখিল এখানে দেখেন যে দেখা যাচ্ছে যে 2টি খসড়া দাখিল করেছে 2021-22 অর্থ বছরে। মূল্যায়ন কিন্তু দেখেন 19-20-এ। আর এপিএ দাখিল কিন্তু যেহেতু এটা রানিং ইয়ারেরটা আমরা দেখতে চাই, এই জন্য এটা 2021-22-এ। এখন এই 2021-22-এ 2টি দাখিলকৃত কে দাখিল করলো, সাবমিটেড বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই দুইজন দাখিল করেছে। আর কে করে নাই, এই এরা দাখিল করে নাই। এই জন্য দেখেন 50% লাল হয়ে আছে দাখিলকৃত নয়, আর 50% সবুজ হয়ে আছে দাখিলকৃত। এই চূড়ান্তর ক্ষেত্রে দেখেন যে কেউই এখনো করে নাই, কারণ এখন আমরা চূড়ান্তের জন্য বলি নাই বা কেউ বলেও নাই, এই জন্য চূড়ান্ত দাখিল এখন পর্যন্ত কেউ করে নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা দেখেছি যে এখানে অফিস, বিভাগীয় কমিশনার সিলেট তাদের আন্ডারে 4টা জেলা অফিস আছে। 4টা জেলা অফিসের মধ্যে যে 2টি দাখিল করেছে, 2টি দাখিল করে নাই এই যে আপনার এপিএ খসড়া। কিন্তু চূড়ান্তর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোটা দাখিল করে নাই, কিন্তু দাখিলকৃত 9 হচ্ছে 2। তো 4টা অফিসের মধ্যে তাহলে 2টার হিসাব দিল, বাকিগুলো গেল কি? এই প্রশ্ন আপনার মাথায় আসতে পারে। সেটা বোঝার জন্য আপনি খেয়াল করে দেখবেন যে আসলে খসড়া এপিএ যতক্ষণ আপনি দাখিল না করছেন ততক্ষণ চূড়ান্তের জন্য ফ্ল্যাগটা ওপেন হয় না। কাজে এখানে যে দাখিল করলেন 2টা, সেই 2টাকেই তারা কাউন্ট করছে। এ এ এখন সরি, এই এই যে 2টা দাখিল করলো সেইটাকেই সে কাউন্ট করছে। এই 2টা যে দাখিল করেন এই জন্য এটাকে এই ফ্ল্যাগটা নেন, এই জন্য 2 দেখাচ্ছে। এরা 4টাই যদি করতো তাহলে বোঝা যেত যে 4টা হিসাব দেখাচ্ছে। এই চূড়ান্ত হচ্ছে খসড়ার পর থেকে অ্যাক্টিভ হয়, এই জন্য এখানে 2 দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে অগ্রগতি দাখিলের তথ্য। এখানে 4জনই দেখা যাচ্ছে প্রথম কোয়ার্টারটা দাখিল করেছে, জন্য পুরাটাই সবুজ। দ্বিতীয় কোয়ার্টারও পুরাটাই সবুজ, সবাই দাখিল করেছে। তৃতীয় কোয়ার্টারও সবাই দাখিল করেছে, পুরাটাই সবুজ। চতুর্থ কোয়ার্টারের সময় হয়নি, এই জন্য এখানে দাখিলকৃত নয়। এই 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 জিনিসগুলো দেখতে আপনার 1 মিনিটের বেশি লাগবে না। কাজে এই মনিটরিংটুকু যদি থাকে তাহলেই কিন্তু অনেকটুকু আপনার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যারা কেউ যদি থাকেন এখানে এসিআইসিটি এডিসি স্যাররা, তারা একটু মাঝে মধ্যে এই জায়গায় যদি একটু লগ ইন করে আপনারা ঢুকেন তাহলে আপনাদের এপিএ মনিটর করতে অনেক সহজ হবে। তো এই জন্য এই বাটনগুলো আমি দেখিয়ে দিলাম। এখন আমি একটা মেনুতে চলে যাব। এই মেনুটা আসলে আপনাদের দেখানোটাই আমার একটা বড় উদ্দেশ্য আজকে ট্রেনিং এ। সেটা হচ্ছে যে আপনি আপনার অধীনস্থ লোকজন, মানে আপনার অধীনস্থ লোকজন বলতে চান, অধীনস্থ অফিসকে, অফিসের এপিএ কে কন্ট্রোল করার জন্য যা যা দরকার সবগুলো আপনি পাবেন হচ্ছে এই যে অধীনস্থ ব্যবস্থাপনা একটা ট্যাব আছে, সেই অধীনস্থ ব্যবস্থাপনা ট্যাবের মধ্যে। এই ট্যাবটা অনেকেই আপনারা
ইতিমধ্যে দেখেছেন, আবার অনেকেই এখন পর্যন্ত দেখেননি। হ্যাঁ, এই ট্যাবটার মধ্যেই সব জাদু। মানে আপনার এপিএ দাখিল ছাড়া আর যেসব কাজ আছে, আমরা আমাদের দিক থেকেই বলেন আর আপনাদের দিক থেকেই বলেন, খালি আমরা সব অফিসকে পাই আর আপনারা সব অফিসকে পাবেন না, আপনাদের অধীনস্থ অফিসকে পাবেন, এইটুকুই পার্থক্য। তো সেই কাজগুলো কিন্তু এখানে আছে। কিন্তু মাঠ প্রশাসন থেকে এখনো আমাদের কাছে অসংখ্য ফোন আসে যে আমার তো একটু খুলে দিতে হবে, এই যে এপিএটা লক হয়ে গিয়েছে, আমার তো ত্রৈমাসিক অর্জন দাখিল বাকি আছে, প্রমাণপত্র তো ভুল হয়ে গেছে। এখন আপনারা এতদিন হয়তো দেখেননি বলে আপনারা জানেন না, সেটা হচ্ছে এই কাজগুলো আর আমাদের করতে হবে না, এগুলো সম্পূর্ণ আপনাদের হাতে। অর্থাৎ আপনার অধীনস্থ অফিসের সমস্ত কাজ, সমস্ত রকমের কন্ট্রোল আপনার ঊর্ধ্বতন অফিসের হাতে আছে। ঠিক আছে, এটা ঊর্ধ্বতন অফিসেও জানে না, আবার যিনি এপিএ করছেন তিনিও জানেন না, যার ফলে আসলে এই কাজটা আমাদের কাছে চলে আসে, আমাদেরকে ফোন দেওয়া হয়। তো আপনারা একটু যদি আর 10-20 মিনিট একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে এই কন্ট্রোল গুলো আপনারা বুঝে যাবেন। এবং তাহলে হবে কি যে আপনাদের আর আমাদের সাথে নিতে হবে না, আপনাদের হাতে যে কন্ট্রোলটা আছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন সেই ফিচার গুলো আপনাদেরকে দেখানো শুরু করি। প্রথম অধীনস্থ ব্যবস্থাপনার মধ্যে প্রথম যেটা দেওয়া আছে, এটা কিন্তু আমি আছি এখন দেখেন বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেট, তার আন্ডারে আপনার যে জেলা প্রশাসকের কার্যালয়গুলো থাকবে, কাজে জেলা প্রশাসকের এপিএ গুলো নিয়ে তারা সবকিছু করতে পারবে। তো এই অধীনস্থ ব্যবস্থাপনার মধ্যে প্রথম যেটা দেওয়া আছে এপিএ স্বাক্ষরের তারিখ, এটা কি জিনিস? আমি এখন চলে যাই, যে আমি এক সময় আপনাদের মনে আছে কিনা যে এপিএটা ডাউনলোড করেছিলাম পিডিএফ আকারে। হ্যাঁ, সেইখানে চলে যাই, সেইখানে একটা পেজ দেখেন, এই যে জায়গাটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা আগে আমরা ব্ল্যাঙ্কই রাখতাম, হাতে লিখতে হতো, দেখতে অড লাগতো। এবার এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করেছি। ওইখানে আপনি যে ডেটটা সিলেক্ট করে দিবেন সেই ডেটেই আপনার এপিএটা হবে। কিন্তু কে সিলেক্ট করবে এই ডেটটা? কে সিলেক্ট করবে এই ডেটটা? সিলেক্ট করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অর্থাৎ আপনি যদি বিভাগীয় কমিশনার অফিস হন, আপনার ডিসি অফিস সুনামগঞ্জ যে এপিএটা দাখিল করবে, সেই এপিএ এর কোন ডেটে স্বাক্ষর হবে সেটা আপনারা বসাবেন, বিভাগীয় কমিশনার অফিস বসাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ওই ডেটটা এখানে সেট করে দিলেই আপনার সেই ডেটটা দেখাবে, এখানে অটোমেটিক্যালি প্রিন্ট আকারে ওই ডেটটা চলে আসবে, আর কিছুই না। ঠিক আছে, তো এটা এই জন্য অনেকে আমাকে ফোন করে যে এই জায়গাটা ব্ল্যাঙ্ক কি করব, অথবা এই জায়গাতে অনেকের আসবে 1970 সালের কোন মাসে জানি দেখায়, জানুয়ারি মাসে। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনি এই বাটনটা ইউজ করবেন, অধীনস্থ ব্যবস্থাপনার মধ্যে এপিএ স্বাক্ষরের তারিখ। হ্যাঁ, এটা দেখেন যে কোন বছরের কোন ধরনের অফিসের জন্য কোন সংস্থার জন্য, খালি ডেটটা সেট করে দিলেই হবে। এটা ডিটেলস দেখানোর মতো আপনারা যেহেতু এখানে ম্যাক্সিমামই যারা এপিএ সফটওয়্যার নিয়ে কাজ করেন, একবারে লাইন বাই লাইন দেখানোর মতো সময়ও নেই, দেখানোর প্রয়োজনও নেই মনে করি। আচ্ছা, এখন অনেকের ক্ষেত্রে, যেমন আমি দু একটা উদাহরণ দিই, যে অনেকেই বলেন যে আমি তো এতগুলো প্রতিষ্ঠান আমার অথবা আমাদের জেলার আন্ডারে 17টা উপজেলা, কিন্তু আমাদের এপিএ তে দেখাচ্ছে 16টা, এরকমও ফোন আসে অনেক সময়। তো আপনার অধীনস্থ কয়টা সংস্থা আছে সেটা দেখার জন্য আপনার সেকেন্ড ট্যাব থাকে। এই সেকেন্ড ট্যাবে গেলে আপনি কোন কোন আপনার এই যে আপনার জেলা লেভেলে কয়টা অফিস, দেখি তো বিভাগীয় কমিশনার অফিসের আন্ডারে কয়টা অফিস, সেটা আমি একটু সিলেক্ট করি। এই যে দেখেন এই কয়টা জেলা অফিস আছে, আবার কয়টা উপজেলা অফিস আছে এটা উপজেলা দিলে দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ট্যাব। এরপরে চলে যাই ব্যবহারকারী। এখন এই যে ব্যবহারকারী, আপনার অফিসের আন্ডারে কতগুলো ব্যবহারকারী আছে। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার এই আমার যে অফিসটা সেই অফিসে কতগুলো ব্যবহারকারী, এখানে ব্যবহারকারী মানে দেয়া নাই। যাই হোক, এই ব্যবহারকারী এখানে লিস্ট আকারে আপনি দেখতে পারবেন যে কতগুলো ব্যবহারকারী আছে। এখন যদি আপনার এমন হয় যে কেউ আপনাকে অনুরোধ করে যে আপনার নিচের কোনো অফিস যদি আপনাকে অনুরোধ করে যে আমাকে একটা ব্যবহারকারী তৈরি করে দেন, সেই ব্যবহারকারীটা তৈরি করবেন এই যে এই অ্যাড নিউ বাটন। ঠিক আছে, এই অ্যাড নিউ বাটন থেকে আপনি ওই অফিসের জন্য ব্যবহারকারী তৈরি করতে পারবেন। তবে ব্যবহারকারী তৈরি করার ব্যাপারে সতর্ক থাকবে, যত ব্যবহারকারী তার অর্থ তত চাবি, আর যত চাবি তত চুরির সুযোগ থাকতে পারে, বলা যায় না। কারণ আপনি কাকে কি দিচ্ছেন এটা তো বুঝতে হবে, কেউ তার সঙ্গে আবার শেয়ার করছে কিনা। আপনি হয়তো যা খুব বিশ্বস্ত একজনকে দিচ্ছেন, কিন্তু সে আবার তার অধীনস্থ কাউকে দিচ্ছে যে যাতে কাজটা করে দেয়, তো এইভাবেই কিন্তু লিক হয়ে যায়। এই জন্য ব্যবহারকারী বেশি করার দরকার নেই, একবারই যদি দরকার হয় তাহলে আপনাকে ব্যবহারকারী তৈরি করে নিতে হবে। সেই কাজটা আপনাদের এখানে কিন্তু ক্ষমতার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে দাখিলের অবস্থা। ওই যে আমরা ড্যাশবোর্ডে জিনিসটা দেখলাম, সেটাই আপনি রিপোর্ট আকারে এখানে দেখতে পারবেন যে এপিএ কে কে দাখিল করলো, যে এপিএ দাখিলের অবস্থা এখানে বছর নির্বাচন করে আপনি দেখতে পারবেন
এখানে আপনার উপজেলা অফিসও আলাদাভাবে দেয়া আছে। আমি দেখতে যাচ্ছি যে আমার বিভাগীয় কমিশনার আন্ডারে কতগুলো অফিস, হ্যাঁ, ধরলাম যে কোন 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 জেলা এপিএ সাবমিট করলো, এই আসছে। এই যে কার কি অবস্থা দেখেন, তারা এখনো প্রস্তুত করেই যাচ্ছে এটা। আর বাকিরা চূড়ান্ত এপি দাখিলের জন্য খুলে দেওয়া আছে, অর্থাৎ তারা খসড়া দাখিল করে ফেলেছে, এখন চূড়ান্ত দাখিল করতে পারবে। এটা লিস্ট আকারে। আর ওই যে আগে যেটা দেখেছেন ড্যাশবোর্ডের মধ্যে, ওইটা হচ্ছে গ্রাফিক্যাল আকারে, হ্যাঁ, গ্রাফিক্যাল ইন্টারফেস আকারে আপনারা পেয়েছেন। এরপরে আমি যেটা দেখাবো, ঠিক একইভাবে ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের অবস্থা দেখা যাবে, মানে কোন ত্রৈমাসিকটা দেখা গেল এটা আর দেখালাম না। প্রশিক্ষণ প্রাপ্তদের তালিকা, এই জিনিসটা আপনারা সবসময় হালনাগাদ করবেন। কাউকে ট্রেনিং দিলেই, আজকেরটা যেহেতু জুমে আমি হয়তো আপডেট করতে পারবো না, কিন্তু আমরা যেটা করি সবসময় এপিএ বিষয়ক কাকে আমি ট্রেনিং দিলাম, এবং এই যে দেখেন এখানে অ্যাড করার অপশন আছে যে কারা কারা করলো, হ্যাঁ, তাদের ইমেল এনআইডি নাম্বার সহ, এবং কারা এপিএমএস সফটওয়্যারের ট্রেনিং করলো। এই দুইটা আমরা ডাটাবেস তৈরি করছি। এটা কারণ হচ্ছে যে অনেকেই, আমরা চাচ্ছি যে প্রত্যেকেই আমাদের এপিএমএস সফটওয়্যার সম্পর্কে শিক্ষিত হয়ে উঠবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে কেউ একজন প্রশিক্ষণ করলো, সে বারবার সেই প্রশিক্ষণ করে যাচ্ছে, 4 বার 5 বার প্রশিক্ষণ করেছে, কিন্তু অন্যরা প্রশিক্ষণ পাচ্ছে না। তো আমরা চেষ্টা করি যে এই যারা 1 বার 2 বার প্রশিক্ষণ পেয়ে গিয়েছে তাদেরকে অ্যাভয়েড করে বাকিদেরকে প্রশিক্ষণ। এই জন্যই ডাটাবেসটা খুব জরুরি। আপনি আজকে আছেন হয়তো ডিসি অফিস হবিগঞ্জ, পরের দিন চলে যাবেন ডিসি অফিস টাঙ্গাইল, এরপর দিন চলে যাবেন ডিসি অফিস রাঙ্গামাটি, কিন্তু আপনার এনআইডি রেঞ্জটা আপনি করে ট্রেনিং পেয়েছেন। আপনি রাঙ্গামাটিতে বলতে পারবেন না যে আমি তো এপিএ ট্রেনিং পাই। আসলে তো আপনার ডাটাবেস, আপনার এনআইডি রেঞ্জ, আপনি কয়বার ট্রেনিং পেয়ে গেলেন সেইটা কিন্তু আমাদের একটা রেকর্ড হিসেবে থেকে যাবে, এবং সেই রেকর্ড অনুসারে আমরা পরবর্তী ট্রেনিং ডিজাইন করি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার এপিএ টিম, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এপিএ টিম কেন গুরুত্বপূর্ণ? আপনি এপিএ টিমের, আমরা যখন এপিএ সাবমিট করি তখন কিন্তু দেখবেন যে একটা ইয়া আসে, এসএমএস আসে যে আমার এপিএ দাখিল হয়েছে। তারপর অনেক সময় আমরা টাইম টু টাইম, যদিও মাঠ পর্যায় পর্যন্ত সব ক্ষেত্রে দেই না, অনেক ক্ষেত্রে আমরা এসএমএস দেই যে এই সময়ের মধ্যে এটা করতে হবে বা বিভিন্ন নির্দেশনা। এগুলো আপনি যদি টিম লিডার এবং ফোকাল পয়েন্টের নাম্বারটা আপডেট না করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই মেসেজগুলো মিস করবেন। এই জন্য আমাদের এইখানে সবসময় এপিএ টিম লিডার, এপিএ ফোকাল পয়েন্ট এবং অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে সবসময় অ্যাড করে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যেটা আছে এপিএ দাখিলের সময় নির্ধারণ, এটাই আপনাদের জন্য সবচেয়ে লোভনীয় জিনিস। মানে লোভনীয় কি জন্য? কারণ আপনারা এখনো রুলস এবং রেগুলেশনের মধ্যে আসেন, ডেট মিস করে একবারেই। এবং আমরা এখন পর্যন্ত কিছুটা লিবারেল ছিলাম, আমার কাছেই বেশি ফোন আসতো, আমি ওপেন করে দিতাম যে আপনাদের সময় পার হয়ে গিয়েছে কিন্তু সাবমিট করতে পারেননি। কিন্তু আমাদের ধীরে ধীরে হার্ড লাইনে যাওয়ার নির্দেশনা চলে আসছে। আর আমরা মূলত টেকনিক্যাল সাপোর্ট এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমরা সাপোর্ট দিয়ে গেছি। আপনাদের এপিএ মূলত দেখবে আমাদের মাঠ প্রশাসনের মধ্যে, তারা আপনাদেরকে মনিটর করবে আপনাদের এপিএ যে আপনার সময় মতো দিলেন কিনা। তো তারা তো আর আপনাদেরকে সুযোগ দিবে না। আমরা প্রথমে 1 বছর মনে করেন যে আসলে এটা ছিল প্লে টাইম, মানে আপনাদেরকে লাইন আপ করার জন্য। তো সেই জন্য আমরা খুলে দিতাম। তো এখন আপনাদের হাতে আবার আমরা অস্ত্র তুলে দিচ্ছি। এই অস্ত্রের ব্যবহার আপনাদেরকেও আবার মানে ওয়াইজলি করতে হবে। হ্যাঁ, ওয়াইজলি যদি না করেন তাহলে এপিএ সমস্যায় পড়বে, আপনি নিজেও সমস্যায় পড়বেন। কিভাবে পড়বেন সেটাও আমি একটু দেখাবো। আমি 11টা বাজিয়ে ফেলেছি, আমি আর 20 মিনিট নিতে চাচ্ছি। হ্যাঁ, জানি সবাই ব্যস্ত, আর 20 মিনিট না নিলে আসলে কমপ্লিট হবে না আমার ইয়াটা, মানে চাচ্ছি যে সুন্দরভাবে শেষটা হোক। আর 20টা মিনিট একটু সময় নিতে চাচ্ছি। তো এপিএ দাখিল সেটিং, এই জায়গাটায় হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে আপনারা কিছুদিন পর পর অনুরোধ করেন আমাদেরকে যে একটু খুলে দেয়। আমি তো এটা মিস করেছি। সেটা হোক এপিএ অথবা ত্রৈমাসিক অর্জন, যেটাই হোক না কেন, কিন্তু এই কন্ট্রোলার আমাদের হাতে শুধু না, আপনাদের হাতেও আছে। ধরেন ডিসি অফিস সুনামগঞ্জ, তারা তাদের এপিএ ওপেন করবে নাকি ওপেন করবে না, ত্রৈমাসিক অর্জন ওপেন করবে না করবে না, সেটা বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেক্ট করতে পারে। যদিও আমি বছরের শুরুতে আমাদের ক্যাবিনেট থেকে আমরা একটা সেট করে দিব ডেট, যে এই পর্যন্ত এদের ম্যাক্সিমাম সময় এরা পারবে এরা পারবে না, সেটা একবারে ম্যাক্সিমামটা দেওয়া থাকবে আমাদের ক্যালেন্ডারে যেটা দেওয়া আছে। এর বাইরেও আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের অংশ থেকে, আপনারা যেভাবে, কিছুই না, এগুলো তো খুব সহজ। আপনাদেরকে খালি দেখাই দিলেই আপনারা পারবেন, আপনারা তো এক্সপার্ট লোক, আপনারা কিন্তু দেখাই দিলেই পারবেন যে কোন জায়গায় আছে কি আছে, এটা বলে দিলেই পারবেন। বছর নির্বাচন কোন ধরনের, খসড়া না চূড়ান্ত, কোন অফিসের জন্য আপনি সিলেক্ট করবেন, এরপরে ভিউ বাটনে গেলে ডেটটা সিলেক্ট করে দেওয়া যায় যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এপিএটা ওপেন থাকবে। ঠিক আছে, সেটা আসলে এখানে সেট করে দেওয়া যায়। খসড়া এপিএ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি কোন অফিসের জন্য
অথবা আপনি পারলে এক কমান্ডের মাধ্যমে সব জেলা অফিস অথবা সব উপজেলা অফিস আপনি করতে পারবেন, যদি আপনার ক্ষমতা দেওয়া থাকে, মানে যার যার অফিসের ক্ষমতা অনুসারে। তো সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ অস্ত্র কিন্তু আপনার হাতেই, কিন্তু আপনি ফোন দিয়ে আমাদেরকেই কিন্তু আমার বারবার বলেন যে আমি তো পারছি না। আসলে আপনার ফোন দেওয়ার কথা কোথায়? আপনি যদি ডিসি অফিস সুনামগঞ্জ হন, আপনি ফোন দিন বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেক্টকে, যে এটা ওপেন করে দেন। এখন হয়তো বিভাগীয় কমিশনার কার্যালয়ের যিনি দায়িত্বে আছেন, তিনিও হয়তো জানেন না যে আপনার হাতে এই ক্ষমতা আছে। এই জন্য আমি আসলে দেখাই দিচ্ছি যে আপনাদের হাতেই ক্ষমতা আছে, আপনারা এটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। এখন এই যে মিউচুয়াল, এই যে আপনি ফোন দিলেন উনি ওপেন করে দিলেন, এটা আবার বেশি মিউচুয়াল হওয়া খারাপ। মানে শুধুমাত্র নিজেদের মধ্যেই রাখলেন যে আপনি বললেন, অনুরোধ করলেন, সে খুলে দিল, এত জিনিসটা সহজ না। এটার একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমি একটু শেষে দেখাবো। মানে এটা একটা খুব রিস্কি কাজ। হ্যাঁ, এটা খুবই রিস্কি কাজ প্রশাসনিক অনুমোদন ছাড়া। আমি সাধারণত মাঠ প্রশাসন বাদে অন্যদের তো যেটা করি যে মেল ছাড়া আমি করি, একবার রেকর্ড, রিটেন রেকর্ড ছাড়া, অ্যাটলিস্ট এ মেইল, হ্যাঁ সেই মেল ছাড়া আপনি এটা খুলবেন না। কারণ এগুলো হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয়, আপনারা বুঝতেই পারেন যে এগুলো ছোট বিষয় অনেক সময় অনেক বড় হয়ে যায়। যে দেখা যাচ্ছে যে কোনো একটা আপনি ওপেন করে দিলেন, সেটাই ভবিষ্যতে দেখা গেল যে ওই ওপেনের পরে এমন একটা কিছু করেছে যে আপনি বিপদে পড়ে যাবেন। কাজেই আপনার বন্ধু মানুষ আপনাকে ফোন করেছে, সরল বিশ্বাসে আপনার এটা ওপেন করে দেওয়ার দরকার নেই, এটা অফিসিয়াল দায়িত্ব। আপনাকে অস্ত্র দিলে যাকে অস্ত্র দেওয়া হয় সেই অস্ত্র বইবার শক্তি থাকতে হবে, তাকে মেজারমেন্ট, তার যেটা আমি ব্যবহার করা উচিত কিনা সেটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনাকে জানতে হবে। এই জন্য ব্যবহারকারী, আপনার অফিসের ব্যবহারকারী কার কার কাছে থাকবে এটাও কিন্তু আপনাকে খুব গুরুত্ব সহকারে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যার তার হাতে অস্ত্র দেওয়া যায় না। হ্যাঁ, এগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখন এটা আমরা ক্যাবিনেট থেকে এখনো জিনিসটাকে ছড়ায় দেওয়ার জন্যই বেশি উদ্গ্রীব, মানে যতটুকু ছড়াবে তত ভালো। এই জন্য আপনাদেরকে হয়তো দিচ্ছি। ভবিষ্যতে এইসব ইউজারে, আপনারা জানেন যে আমাদের এই সফটওয়্যারে অলরেডি ব্যবস্থা করা আছে, ডিজিটাল সিগনেচার ছাড়া আপনি ঢুকতে পারবেন না। কিন্তু এখন যদি আমি এটা ইন্ট্রোডিউস করে দেই, তাহলে হবে কি যে আর কেউ লগ ইনই করতে পারবে না। এপি এর ভয়েই মানুষ থাকতে, মানে সবাই এপি এর ভয়েই থাকে। আবার যদি লগ ইনের ভয়ে থাকে তাহলে আর জীবনে ঢুকবেই না। এই জন্য আমরা এখনো অত হার্ড লেভেলে যাইনি। এগুলো সময় টু সময় আসলে ভ্যারি হবে, ধীরে ধীরে এগুলো হার্ড লাইনে যাবে। তো যাই হোক, এটা গেল। এরপরে ঠিক একইভাবে এই আপনার যেটা দেওয়া আছে যে এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণ, হ্যাঁ এটা একটু দেখাতে হবে। এই একটু আগে তো দেখালাম যে খসড়া এবং চূড়ান্ত এপিএ কতদিনের মধ্যে আপনি দাখিল করতে পারবেন, সেই রিলেটেড আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন আপনি করবেন কি যে আপনার ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার বা থার্ড কোয়ার্টার কতদিন থেকে কতদিন পর্যন্ত ওপেন থাকবে সেটা কিভাবে করতে হয়। এই যে 2000, ধরেন যে আমি 2020-21 এপিএ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় দক্ষিণ সুরমার জন্য হয়ে গেছে। এই যে দেখেন, এখানে দুইটা স্টেপ আছে। আপনি কোন মাসের জন্য ওপেন করবেন, আপনারা যখন দেখবেন যে এপি আপনারা এন্ট্রি দেন, তখন কিন্তু ফার্স্ট কোয়ার্টার ওপেন থাকে শুধুমাত্র সেপ্টেম্বর মাস, এই দুইটা বন্ধ থাকে আপনারা দেখবেন। কিন্তু আমরা আসলে এক সময় এখনই না, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার এক সময় গিয়ে প্রতি মাসে মাসে প্রতিবেদন দিতে হবে। তখন আমরা এই জুলাই মাসেও টিক দিব, আগস্ট মাসেও টিক দিব, সেই ঘরগুলো ওপেন হয়ে যাবে। কিন্তু এখন আমরা এগুলো টিক দেই না বলেই আপনারা ব্ল্যাঙ্ক পান। তখন শুধু আমরা সেপ্টেম্বরের টিক দিই, ডিসেম্বরে টিক দিই, তখন শুধুমাত্র আপনারা ওই মাসটা ওপেন পান। ঠিক আছে, তো সফটওয়্যারে এটা অলরেডি ব্যবস্থা করা আছে। তো এইখানে প্রথমে টিক দিয়ে নিতে হবে যে কোন মাসটা আপনি এই অফিসের জন্য ওপেন করবেন। এরপরে আপনি গিয়ে পরের ট্যাবে গিয়ে দেখেন যে এপি প্রতিবেদন তৈরির সময় নির্ধারণ, এটা দাখিলের সময় নির্ধারণ। এখানে গিয়ে আপনি ডেটটা সেট করে দিবেন যে কোন কোন কোয়ার্টার কোন অফিসের জন্য কতদিন, কত তারিখ থেকে শুরু, কত তারিখ পর্যন্ত শেষ। এইটা করে দিলেই আপনার ওই সময়টা তারা এটা ওপেন পাবে। ঠিক আছে, তার মানে আমি খসড়া এবং চূড়ান্ত এপি দাখিল কিভাবে সময় নির্ধারণ করতে হয় দেখা দিলাম। এরপরে হচ্ছে দাখিল শেষের ত্রৈমাসিক প্রতিবেদন কিভাবে দাখিল করতে হয় সেটা আমি দেখা দিলাম। এরপরে চলে যাচ্ছি আমি এপিএ হালনাগাদ করা, অর্জন হালনাগাদ করা, এই দুইটা বাটন। দিস ইজ মোস্ট, কি বলবো যে ভালনারেবল বাটন এই দুইটা। হ্যাঁ, ভালনারেবল বাটন কি জন্য? এপিএ হালনাগাদ করা এই বাটনটা আমরা মাঠ পর্যায়ে না রাখারই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা বেশি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আছে। আপনারা হয়তো একসময় নাও পেতে পারেন। এই এপিএ হালনাগাদ করা বাটনে গেলে আপনি আপনার অধীনস্থ যে কোনো এপিএ যে কোনো সময় আপনি সবকিছু পরিবর্তন করে দেখতে পারবেন। এই যে অ্যাড এডিট বাটন সব সময় এখানে অ্যাভেলেবল পাবেন, যা ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন, পুরো ডিলিট করতে পারবেন সবকিছু। এটা হচ্ছে একবার সুপ্রিম পাওয়ার।
এখন এইটা রাখা সম্ভাবনা কম মাঠ পর্যায়ে, তো আমরা আপাতত এটা দিয়ে রেখেছি। তবে আপনারা দেখলেন যে সবকিছুই আসলে করা সম্ভব। আমি এটা দেখালাম কি জন্য, যে মূলত আপনারা নিজেরাই যে স্বাবলম্বী এটা একটু বুঝতে শেখেন। মানে আমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনারা নিজেরাই নিজেদের কাজ সব করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে আমি দেখাচ্ছি এপিএ মূল্যায়ন প্রতিবেদনটা আমি দেখিয়ে ফেলেছি, ওই যে স্কোর সংশোধন যেটা, এটা আমি দেখিয়ে ফেলেছি। এখানে ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন দেখতে পারবেন, এটা কোনো বিষয় না, এটা দেখাচ্ছি না। এপিএ সম্পাদনের জন্য প্রাপ্ত অনুরোধ, এই জায়গায় একটা ভুল, এই ভুল না মানে অনেকে জানেন না। আমরা খসড়া এপিএ দাখিল করলে 2 বার ওপেন করার জন্য রিকোয়েস্ট করতে পারি। আপনি যে রিকোয়েস্টটা করবেন সেটা যাই হচ্ছে আপনি যার সঙ্গে এপিএ সাইন করেন সেই অফিস, ঠিক আছে? কাজেই এপিএ সাবমিট করার পরেই আপনার একটা নজর চলে আসলো যে ভুল হয়েছে, তখনই ক্যাবিনেটে ফোন দেওয়ার দরকার নেই। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিবেন যে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, সম্পাদনার জন্য রিকোয়েস্ট। এই যে এখানে গেলে কি হয় দেখেন, এই যে এখানে একটা আছে, অলরেডি রিকোয়েস্ট আছে যে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার একটা রিকোয়েস্ট করেছে, কিন্তু তারা বিভাগীয় কমিশনার অফিসে এটা দেখেনি, এই যে নবমীমাংসিত 9 মাস পূর্বে, এটা অনেকদিন আগের, এটা দেখেনি, যার ফলে এটা কোনো অ্যাকশন নেই। যাই হোক, যদি আপনি এই যে তালাটা খুলে দেন তাহলে তারা আবার এপিএ সংশোধন করতে পারবে, আর যদি ক্রস দেন তার অর্থ তখন বলবেন যে অনুমোদিত, তখন এটা খারিজ হয়ে যাবে, তখন আর কোনো সংশোধন করতে পারবেন। তো এই একইভাবে একটা খসড়া এপিএ দাখিল করার পরে 2 বার রিকোয়েস্ট পাঠানো যায়, আর একটা চূড়ান্ত এপিএ দাখিল করার পরে একবার রিকোয়েস্ট পাঠানো যায়। কাজেই এপিএ দাখিল করার পরেও কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে আপনি সংশোধন করতে পারবেন, এবং সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললেই যথেষ্ট। হ্যাঁ, এটা গেল, এটা দেখাই দিলাম। এরপরে হচ্ছে একইভাবে এপিএ যেমন সম্পাদনা করার রিকোয়েস্ট পাঠানো যায়, একইভাবে আপনার যে ত্রৈমাসিক অর্জনগুলো সম্পাদনা করার জন্য রিকোয়েস্ট পাঠানো যায়। এই হচ্ছে ছিল। আরেকটা হচ্ছে সর্বশেষ বাটন ছিল ষান্মাসিক এবং বার্ষিক মূল্যায়ন, এটা মূল্যায়ন প্রতিবেদন দেখানো, আর কিছু না। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল এই কন্ট্রোল গুলো দেখানো। হ্যাঁ, তো এই কন্ট্রোল গুলো দেখানো আমার শেষ। বলতে পারেন যে আমার সেশনের যে উদ্দেশ্যগুলো ছিল, আমি অলরেডি 9 মিনিট বেশি নিল, আমি সবগুলো দেখাতে পেরেছি। এবং সর্বশেষ আমি দেখাই আপনাদের শেষ করব, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে অস্ত্র যাকে দিলেন সে অস্ত্রের ব্যবহার যেন ভুল না হয়। এখন এই অস্ত্রের ব্যবহার ভুল, এটা আমাদের অ্যাকাউন্ট থেকে দেখায় যে অস্ত্রের ব্যবহার ভুল করলে কি হতে পারে। আমাদের এখানে একটা অডিট নামে একটা বাটন আছে আর কি, এখান থেকে আমরা কোন লেভেলের অফিস, কোন ধরনের সংস্থা, আমি ডেট দিয়ে দিতে পারবো যে কত তারিখে কত তারিখে কোন ইউজার থেকে কোনো কিছু পরিবর্তন, পরিবর্তন বলতে কি বোঝায়, সফটওয়্যারের পরিবর্তন, একটা নতুন কিছু সৃষ্টি হতে পারে, একটা কিছু সম্পাদনা করা হতে পারে, একটা কিছু ডিলিট করা হতে পারে। এই 3 ভাবেই আসলে কোনো এপিএ পরিবর্তন করা সম্ভব, এর বাইরে কোনোভাবে সম্ভব না। এই কমান্ড গুলো, এই ধরনের কাজগুলো কোন অ্যাকাউন্ট থেকে কোন সময় করা হয়েছে, কোন আইপি থেকে, কোন আইপি থেকে, এবং কোন ব্রাউজার ইউজ করে, কোন ধরনের কম্পিউটার ইউজ করে, ইত্যাদি ইত্যাদি, এই লগ গুলো কিন্তু থাকে। কোনোদিন যদি কোনো ডিসপিউট তৈরি হয় যে আমি তো এটা করিনি, বা অমুক এটা করেছে, বা এটা তো হওয়ার কথা না, সেই পুরা হিস্ট্রিটা কিন্তু আমাদের এখানে সেভ হয়। তো সেই হিস্ট্রি নর্মালি আমরা এখন অতটা ইউজ করি না, কিন্তু যদি কোনো অভিযোগ ওঠে আমরা এটাকে ডিটেক্ট করে দিতে পারবো। এজন্য আমরা বলতে চাচ্ছি যে অস্ত্র পেলেও সেটার ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। আপনি সহজে কোনো রিটেন ডকুমেন্ট ছাড়া, কোনো ইমেল ছাড়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনি পরিবর্তন করবেন না। আমাদের ক্যাবিনেটেও এরকম ভুল বোঝাবুঝি হয়েছে প্রথম দিকে যখন আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করেছি। আমি আসারও আগে 1-1.5 বছর আগের ঘটনা, যে শুধুমাত্র মৌখিক রিকোয়েস্টে অনুরোধ শোনার ফলে আপনার সমস্যা তৈরি হয়েছে। তো এই ধরনের কার্যক্রমের জন্য খুব সাবধান। এই কাজটা আসলেই সিম্পল, খুব সহজ, কিন্তু তার ফল খারাপও হতে পারে। এই জন্য এই রিস্ক আপনারা নিবেন না। এটা আপনার নিজের, আমরা যেহেতু সরকারি চাকরি করি, সবার একটু সতর্ক থাকতে হবে। তো আমি এখন আমার মাইক্রোফোন বন্ধ করে দিব, আপনাদের মাইক্রোফোন এখন অন হবে। খুব বেশি যে প্রশ্ন নিতে পারবো তা না, তবে যতটুকু পারি, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য স্যার। আমি আলিমুজ্জামান বলছিলাম স্যার, প্রোগ্রামার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে, স্যার। স্যার আপনার সাথে আমার একাধিকবার স্যার কথা হয়েছে এবং ফিজিক্যালি স্যার ট্রেনিং এ স্যার আপনার সাথে দেখা হয়েছে স্যার ক্যাবিনেটে স্যার। তো আমি স্যার একটা প্রবলেম নিয়ে আপনাকে বেশ আগেই মেইল করেছি, আমি প্রবলেমটা এখনো সলভ হয় নাই, তাই এই আপনাকে যেহেতু পেয়েছি স্যার এই জন্য একটু বললাম স্যার। আমাদের এপিএ টিম আপডেট ইনফরমেশনটা এখনো কাজ করছে না।
একটা হ্যাঁ, প্রবলেম। এটা কোন লেভেলের অফিসে বলেন তো? স্যার জেলা প্রশাসক কার্যালয়। জেলা প্রশাসক কার্যালয়। আপনাকে স্যার ইমেলও করেছিলাম স্যার এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি আপনাদেরকে এটার কারণটা। আহ, আসলে আমরা এই সফটওয়্যারটাকে, একটু উত্তর দিয়ে নিই আর কি, যে এই সফটওয়্যারটাকে আমরা এই জায়গায় মোটামুটি এন্ডিং রাখবো। আগামী অর্থ বছরে আপনার আসলে নতুন সফটওয়্যার পাবেন। এখন অনেকেই হয়তো চমকায় গেলেন যে আমার তো নতুন সফটওয়্যার আবার নতুন করে শিখবো না। আসলে বিষয়টা তা না। এই মডিউলটাকে আমরা ওইখানে আপনি লগ ইন করে 3 রকমের অবস্থা পাবেন। এই এই এখন যে ইন্টারফেসটা সেটাও পাবেন, আবার নতুন কিছু ফিচার আসবে সেগুলো আরেকটা ট্যাবে পাবেন। তো এই জন্য আমরা এই জিনিসগুলো সংশোধন ওইভাবে আসলে করে ওঠা হয়নি, এবং এই জন্য অনেক টেকনিক্যাল সাপোর্ট হয়তো অনেক জায়গায় পাননি। তবে আপনি যেহেতু এটা বললেন, আমি এটা এটা খুব সহজ একটা মডিফিকেশন, আমরা এটা ঠিক করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার আরেকটা জিনিস স্যার জানার ছিল স্যার, আপনি স্যার যে ব্যবহারকারী অ্যাড দেখিয়েছেন স্যার আমাদের অধীনস্থ অফিস সমূহে, এই ব্যবহারটা যখন আমরা অ্যাড করব আসলে ওই ব্যবহারকারী স্কোপ অফ ওয়ার্ক কি থাকবে? আমরা তো দেখছি যে অ্যাডমিন ইউজার আছে, নরমাল হ্যাঁ, ইউজার আছে, এই ক্ষেত্রে আসলে ডিফাইনটা যদি একটু করতেন আর কি আচ্ছা, ইউজারের। এটা এটা আমি বলি। আসলে সুপার অ্যাডমিন আপনি ক্রিয়েট করতে পারবেন না, করলেও কাজ করবে না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে দেওয়া নাই। কিন্তু অ্যাডমিন এবং ইউজার এই দুইটার মধ্যে আপনি পাবেন। অ্যাডমিন ইউজার হচ্ছে এইখানে লগ ইন করলে আপনি দেখেন, এখানে আমি কিন্তু যেই অ্যাকাউন্টে লগ ইন করে আছি বিভাগীয় কমিশন কার্যালয় সিলেট, এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে অ্যাডমিন। ঠিক আছে, অ্যাডমিন অর্থাৎ এটা অ্যাডমিন অ্যাকাউন্ট। এই অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি ড্যাশবোর্ডটা পাবেন, এই অধীনস্থ ব্যবস্থাপনাটা পাবেন। তো আমার কি স্ক্রিন শেয়ার তো আছে তাই না? হ্যাঁ, জি আপনারা আছে। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই অধীনস্থ ব্যবস্থাপনা এই ট্যাবটা পাবেন। আর এপিএ টিম, আর হচ্ছে খুব সম্ভবত হ্যাঁ এপিএ টিম, এই ট্যাবগুলো পাবেন। অর্থাৎ যেগুলো হচ্ছে মনিটরিং এর জন্য, আপনার অধীনস্থ অফিসগুলোকে মনিটরিং করার জন্য প্রয়োজন, সেই ট্যাবগুলো পাবেন। আর যদি আপনি অন্য ইউজার লেভেল দিয়ে, এখানে ইউজার লেখা থাকবে আপনার যে অ্যাকাউন্টে ইউজার লেভেল, সেখানে আপনি এই অধীনস্থকে মনিটর করার ট্যাবগুলো পাবেন না, বাকি ট্যাবগুলো পাবেন। ঠিক আছে, তাহলে স্যার পার্থক্যটা কি দাঁড়ালো? যে আপনার অধীনস্থ সংস্থাকে মনিটর করার জন্য আপনি অ্যাডমিন লেভেল দিয়ে ঢুকবেন এবং অ্যাডমিন লেভেলের ইউজার তৈরি করবেন। আর ইউজার লেভেল দিয়ে আপনি শুধুমাত্র এপিএ দাখিল, আপনার অগ্রগতি দাখিল, এই কাজগুলো করতে পারেন। স্যার আমার এটা ছিল স্যার একটু যে আমরা যখন অধীনস্থদের জন্য ইউজার আইডি ক্রিয়েট করছি তখন ধরেন উপজেলা দিতে হয়, তো সেই ক্ষেত্রে কি আমরা উপজেলার অ্যাডমিন আইডি ক্রিয়েট করে দিতে পারবো, ইউজার আইডি দুটোই ক্রিয়েট করতে পারবো নাকি শুধু আমি আমি প্রেসক্রাইব, হ্যাঁ আপনি দুইটাই তৈরি করতে পারবেন। আমি সাজেস্ট করি কি যে দুইটাই করে দেন, কারণ হচ্ছে যে আমরা আসলে ইউনিয়ন পর্যন্ত এপিএ তে চলে যাব। তো এখন উপজেলা অফিসেরও তো এক সময় আপনার অধীনস্থ যারা, তাদেরকে কন্ট্রোল করতে হবে। তো একবারেই খুলে দেন না কেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি একটা অ্যাডমিন খুলে দেন, একটা ইউজার খুলে দেন, এরকম। ধন্যবাদ স্যার আপনি। আসসালামু আলাইকুম। আর কিছু প্রশ্ন যদি থাকে তাড়াতাড়ি একটু করতে পারেন আমাকে। ওকে স্যার। স্যার আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রোগ্রামার বাগেরহাট। স্যার আমি বলছিলাম স্যার এনআইএস যেটা আমরা দাখিল করবো, আমাদের তো এনআইএস গতানুগতিক ভাবে 100 মার্কের উপরে দাখিল করি। আমাদের ওয়ার্ড ফাইলটা কি 100 মধ্যেই থাকবে? হ্যাঁ। না ওই যে 10 মার্ক আপনারা দিয়েছেন, জাস্ট এনআইএস মার্কিং 10, কিন্তু আমরা দাখিল করবো 100 মধ্যেই, আচ্ছা, তাই নয় কি? হ্যাঁ আমি বলি আর কি, আপনি এপি এর কথা আগে ভুলে যান। আগে এপি এর কথা ভুলে যান। আপনি শুদ্ধাচার কৌশল আগে যেভাবে করতেন সেভাবেই করবেন। হয়তো সেটা দেখা যাচ্ছে যে 100 মার্কসের। ঠিক আছে, তো 100 মার্কসের যদি এপি হয়, তাহলে সরি 100 মার্কসের যদি শুদ্ধাচার কৌশল হয়, তো শুধুমাত্র ওই যে আমি বললাম আপনার এপিএ তে কাজ হচ্ছে একবারে বছরের শেষে আপনার সমূল্যায়িত প্রতিবেদনটা দেওয়া। তো সমূল্যায়িত প্রতিবেদনে আপনাকে যেটা করতে হবে, যে শুদ্ধাচার কৌশলে আমার দেওয়া আছে 10 মার্ক। তো এই নাম্বারটা যখন আপনি এন্ট্রি দিবেন, তখন আপনি ওই 100তে যদি আপনি পান 90, তাহলে 10-এ পাবেন আপনি 9। ওই 9টাকে আপনি এন্ট্রি দিতে হবে। তবে একটা জিনিস বলে রাখি, যে এখানে যদি আপনি ভুলও করেন, যদি ওই 90ও দিয়ে দেন, তাতেও কিছু এসে যায় না, কারণ আমরাও আসলে এটা কনভার্টই করি। এখানে মানে অর্থাৎ সোজা কথা আমি যেটা বলতে চাচ্ছি, যে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যতে এন্ট্রি নিয়ে আপনাদের আসলে কিছুই চিন্তা করার দরকার নাই। আর আপনি কৌশলগত উদ্দেশ্য, সরি, এনআইএস এর 100 মার্কসের প্রতিবেদন দিবেন। খালি এপিএ তে নাম্বারটা এন্ট্রি করার সময় 10-এ কনভার্ট করবেন। আর ওই যে আপলোড যেটা করছেন যে ফাইলটা, সেখানে 100ই থাকে। শুধু চতুর্থ ত্রৈমাসিক অর্জনের মধ্যে যে এন্ট্রিটা দিবেন, সেটা আপনি 10-এ কনভার্ট করে দিবেন। যদি 10-এ কনভার্ট করতে গিয়ে আপনার ভুলও হয়, অসুবিধা নেই। এই আর কি। ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। আমি মোহাম্মদ আবুল হাসনাত খান বলছি, সহকারী কমিশনার পড়া বলছি স্যার। হ্যাঁ বলেন।
স্যার খসড়া দাখিলের পরে স্যার সংশোধনের জন্য কি করা কিভাবে সংশোধন করা যায় হ্যাঁ, একটু স্যার। ওই যে আমি দুইটা জিনিস দেখালাম আপনাকে, খসড়া এপিএ দাখিল করার পরে আসলে একবার যদি খসড়া দাখিল করে ফেলেন আর খসড়া দুইবার আপনি খসড়া সম্পাদনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। ঠিক আছে, ওই যে সম্পাদনের জন্য রিকোয়েস্ট আমি দেখালাম যেটা, ঠিক আছে। স্যার এখন স্যার। এই দুইটাও যদি আপনি ইউজ করে ফেলেন, এতটা দরকার হয় না, তবু আমি আপনাকে টেকনিক্যালি বুঝাচ্ছি আর কি, টেকনিক্যাল বিষয়। তবুও যদি আপনি দুইবার রিকোয়েস্ট করেও ফেলেন, তারপরেও যদি ভুল বের হয়, আপনার আর স্যার। খসড়া নিয়ে কাজ করার সুযোগ নাই। তখন আপনাকে কি করতে হবে, চূড়ান্ত দাখিলের জন্য ওপেন করে দিন, তাহলেও আপনার এপি ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো তখন আপনাকে আবার কাজ করে চূড়ান্ত দাখিল করতে হবে। অর্থাৎ সোজা কথা, যদি আপনি খসড়া দাখিল করার পরে দেখেন যে আপনার এপিতে ভুল আছে, তাহলে আপনার দুইবার রিকোয়েস্ট করার সুযোগ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাকে আনলক করে দিবে দুইবার। এরপরেও যদি ভুল বের হয়, সেক্ষেত্রে আপনাকে আর খসড়া ওপেন করার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনাকে চূড়ান্ত দাখিলের জন্য ওপেন করে দিতে হবে, তখন আপনি এপিএ ওপেন পাবেন। কিন্তু তখন আপনি আর খসড়া দাখিল করতে পারবেন না, তখন আপনাকে চূড়ান্ত দাখিল করতে হবে। স্যার 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 ধন্যবাদ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার আমি প্রোগ্রাম বলছিলাম স্যার, একটা জিনিস জানা ছিল স্যার, দুইজনের মধ্যে। জি, হ্যাঁ, ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করুন। স্যার আসসালামু স্যার, হ্যাঁ ঠাকুরগাঁও থেকে প্রোগ্রাম বলছিলাম স্যার। হ্যাঁ, অবশ্যই বল। স্যার এখানে স্যার যে ব্যবহারকারী সংযোজন যেটা বা ব্যবহারকারী যে আমরা তৈরি করলাম, সেক্ষেত্রে স্যার যদি আমরা যে অফিসে আছি, যে অফিসে এপি নিয়ে কাজ করতেছি জেলা প্রশাসনের, তাদের যে ব্যবহারকারী, তাদের ব্যবহারকারী তৈরি করার কোনো অপশন আছে কিনা, বা তাদের ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ভুলে যাবে রিসেট করার কোনো অপশন আছে? নিজ অফিসের, তার মানে সোজা কথা হচ্ছে নিজ অফিসের ব্যবহারকারী তৈরি করা। হ্যাঁ, এটা পাবেন, এটা পাবেন, নিজ অফিসের তো ব্যবহারকারী তৈরি করতে পারবেন। এটা কোথা থেকে স্যার? এটা ওই একই জায়গা থেকে, এই যে আপনার, আমি তো দেখাই, এই একই জায়গায় আপনার ব্যবহারকারী, এই যে অ্যাড নিউ, এখানে তার মানে আপনাদের, না এই যে আছে, এই যে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, এই যে আমি কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের কার্যালয়ে লগ ইন করে আছি। হ্যাঁ, তো আমি কোন অফিসের জন্য ব্যবহারকারী তৈরি করছি, সেই অফিসটাকে দিলাম এই যে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট। কাজে এখানে আপনি এখন যে ইউজারটা তৈরি করবেন এই এখন এই জায়গায়, সেটা কিন্তু এই অফিসের জন্য তৈরি হবে, বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, অর্থাৎ নিজ অফিসের জন্য ইউজার তৈরি করতে পারবেন ওই একই জায়গায়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা বিষয় ছিল স্যার, আমরা এর আগে স্যার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এনআইএস যখন আমরা ডাউনলোড করতাম এখান থেকে, আর মন্ত্রিপরিষদ বিভাগের যে ওয়েবসাইটে একটা নির্দেশনা যেটা ছিল, সেটার মধ্যে একটু ডিফারেন্স ছিল। আচ্ছা, বাট এখন আসলে আমরা কোনটা ফলো করবো? কারণ আমরা আসলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই যে নীতি যেটা ছিল মূল্যায়ন নির্দেশিকা, সেখান থেকে কিন্তু আমরা করেছিলাম। কি মানে নির্দেশনাটা কি বলেন তো, মানে এখানে স্যার যে আমাদের কিছু যে পয়েন্ট গুলো ছিল, সেই পয়েন্ট গুলোতে কিছু চেঞ্জ ছিল আর কি। আমরা ওইভাবে করেছিলাম। এখন যেটা যে আমরা যদি সফটওয়্যার থেকে ডাউনলোড করি, তাহলে আরেক রকম দেখায়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমরা আমি বলবো এখন। হ্যাঁ, আচ্ছা শুনেন, তাহলে আমি একটু বলি। আসলে নির্দেশিকাটা তো প্রণীত হয় হচ্ছে আপনার জুনে। হ্যাঁ, তো জুনে প্রণীত হওয়ার পরে অনেক ক্ষেত্রে সিচুয়েশনের কারণে কিছু চেঞ্জ আসে। এখন সিচুয়েশনের কারণে চেঞ্জ গুলো আমরা সাধারণত চিঠির মাধ্যমে দেই এবং আমাদের সফটওয়্যারে আপলোড করে দিই। যেমন গত বছর করোনার কারণে, করোনার ব্যাপারটা আমরা সবাই জানতাম, তো আমাদের মূল্যায়ন নির্দেশিকা থেকে মূল্যায়নের মানে আমাদের এপিএ নির্দেশিকার মধ্যে যে মূল্যায়ন পদ্ধতিটা বলা ছিল, তার থেকে আমরা সরে এসে আমরা তখন নতুন একটা গাইডলাইন দিলাম যে এভাবে আমরা মূল্যায়ন করি। তো এই জন্য অনেক সময় এই ধরনের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা মানে হয়তো নির্দেশিকার মধ্যে পাবেন না, বা ওইখান থেকে যেরকম বলা আছে সেটা পাবেন না, কিন্তু আমরা সফটওয়্যার যেটা দিব সেটাই কিন্তু লেটেস্ট, মানে সেটাই কিন্তু সর্বশেষ। তো কাজে আমি অনুরোধ করবো যে আপনারা যদি আমাদের সফটওয়্যারে কোনোটা পেয়ে থাকেন এবং সেটা যদি দেখেন যে হ্যাঁ লেটেস্ট কোনো মানে খুব কাছাকাছি তারিখের কোন নির্দেশনা, তাহলে এটাকে ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আমরা সফটওয়্যারে সবসময় লেটেস্ট গুলো জিনিসগুলো দিয়ে। তাহলে স্যার আগে আদার্স যে সংযোজনগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে তো স্যার বললেন যে মানে চূড়ান্ত দাখিলের সময়, মানে শেষ মাসে যে আমাদেরকে দাখিল করতে হবে, সেক্ষেত্রে প্রমাণক দেওয়ার অপশনটা তো স্যার থাকবে মনে হয়, কারণ প্রমাণকগুলো তো ওখানে দিতে হবে। যে সংযোজনী কথা আপনি নিশ্চয়ই সংযোজনী কথা বলছেন। জি স্যার, জি স্যার, সংযোজনী এগুলো মূলত অন্য 5টা কর্মপরিকল্পনা। এটা তো
এটা তো আপনারা আগে কি করতেন, ওই যে আমাদের যে বিভিন্ন শাখার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে প্রমাণক দিয়ে তারপরে নাম্বার দিতেন, সেটা ওইভাবে করতে থাকবেন, কিন্তু আমাদের সফটওয়্যারে আর কিছু এই সংক্রান্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই। জি স্যার, তবে কিন্তু সংযোগের মধ্যে স্যার প্রমাণক দেওয়াগুলো বলা ছিল যে কি কি প্রমাণক দিতে হবে প্রতি প্রতি ক্ষেত্রেই, সেক্ষেত্রে তাহলে আমরা এখানে দিতে পারবো না স্যার। এটা মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে এপি এর মধ্যে একটা ছক আছে যে যেখানে এপিএন স্যার সংযোজনী গুলোর মধ্যে স্যার 4 থেকে 8 যে সংযোজনী গুলো আছে হ্যাঁ সেই সংযোজনীর মধ্যে কিন্তু প্রমাণের কথা বলা আছে যে কোন ক্ষেত্রে কি প্রমাণক দিতে হবে। হ্যাঁ, কোন ক্ষেত্রে কোন প্রমাণক দিতে হবে সেটা বলা আছে, হ্যাঁ, কিন্তু সেটা দিবেন হচ্ছে আপনাদের ওই যে যারা শুদ্ধাচার দেখে, আমাদের এখানে যারা শুদ্ধাচার মনিটর করে তাদের কাছে, কিন্তু সফটওয়্যারে আর কিছু দেওয়া দরকার নেই। ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? প্রশ্ন যদি না থাকে তাহলে আমি শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। আমি চাঁদপুর থেকে বলছিলাম, হারুন রশিদ সহকারী প্রোগ্রামার। স্যার আপনি যে আমাদের এনআইএস এর যেটা স্যার ঠাকুরগাঁও প্রোগ্রামার স্যার বললো, জি স্যার এখানে যে ফরম্যাটটা আছে এটা আমরা ডাউনলোড করে এখানে সংখ্যাগুলো তো স্যার ডিস্ট্রিবিউশন নিজের মতো করে সেট করবে, তারপর ওটা স্যার আমরা আবার আপলোড করে দেব, তাই তো স্যার? জি। আর এটা কি স্যার পিডিএফ করতে হবে নাকি ওয়ার্ড ফাইল করলে হবে? আমরা দুইটাই রাখছি, তবে আচ্ছা স্যার। যেহেতু আপনাদেরটাই ফাইনাল, আমাদেরটা তো ফাইনাল না, আমাদেরটা যেহেতু পরিবর্তন করা লাগে এই জন্য আমি এটা ওয়ার্ড ফাইলে দিয়েছি। আর আপনাদেরটা যেহেতু ফাইনাল, আপনারা পিডিএফ দিলেই মনে হয় ভালো হয়, বুঝছেন? তাহলে স্যার আপনার যে ফরম্যাটটা এখান থেকে বের হবে সেটা আপনি যে ব্রাউজারের অপশনটা দেখাই দিয়েছিলেন সেখানে আপ করে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিয়ে দিবেন এবং সেটা পিডিএফ করে দিলেই ভালো, আর যদি ওয়ার্ডে দেন তাও অসুবিধা নেই, আমাদের সফটওয়্যারে। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু আলাইকুম। তো আমি মনে হয় শেষ করি। ছোট কোয়েশ্চেন ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি রাশেদ স্যার, ফেনী থেকে স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন স্যার আমাদের স্যার এই আমি একটা জিনিস মিস করছি না, আপনি দেখে ফেলছেন সেটা বুঝতে পারি নাই, সেটা হচ্ছে স্যার সূচিপত্র যেটা স্যার, আমাদের সূচিপত্রটা স্যার যদি ওখানে সংযোজনীগুলোর পৃষ্ঠা নাম্বারটা অ্যাড হয় না। আচ্ছা, হ্যাঁ, মানে কি মানে এটা মনে হয় ফিক্স করা হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের শেষ এখন শেষ যেটা আসে, আমি পিডিএফটা তো আপনাকে দেখাই, স্ক্রিন শেয়ার যেহেতু করা আছে। আমার এই যে সূচিপত্রটা না, এইটা আগে ছিল না, যে সংযোজনী 4 থেকে 8, হ্যাঁ, এটা আমরা অ্যাড করে দিয়েছি এবং এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা দিয়ে দিয়েছি। এইটার পরে আপনারা ওই বাকিগুলো অ্যাড করে দিবেন, অর্থাৎ আপনাদের পেজ নাম্বার থাকবে এই পর্যন্ত, বাকিগুলো তো আসলে ম্যানুয়ালি, ওইখানে তো পেজ নাম্বার আমরা ফেলতে পারবো না, এই জন্য এই পেজ পর্যন্ত আমাদের থাকবে এবং সূচিপত্রের মধ্যে 4 থেকে 8 এটা কথা বলা থাকবে আর এই যে সূচিপত্রে আমরা এক্সট্রা প্রিন্ট করে এখানে অ্যাড করে দিব। ও হ্যাঁ, পরে ওইটা আগে ছিল না, আমরা এটা আবার ঠিক করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা স্যার বিষয় স্যার, আমাদের এই বছরের এই যে অ্যাপিএ দাখিলের সর্বশেষ অ্যাপিএমএস এ তারিখটা কি, সেটা তো এখন সিস্টেমে নোটিফিকেশনে দেয়া আছে একরকম, এখন তো ডেট অনেক ওভার হয়ে গেছে। এই যে এইটাও বলি আমি যে আপনাদের খসড়া দাখিল কিন্তু আমাদের কোনো নির্দেশনা দেওয়া নেই, হ্যাঁ, আমরা কিছু বলিনি খসড়া দাখিলের ব্যাপারে, এটা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে সময় দিবে খসড়া কবের মধ্যে দাখিল করতে। আর চূড়ান্ত দাখিলের কথা আমরা বলে রেখেছি যে আপনাদের ক্ষেত্রে 25শে জুনের মধ্যে চূড়ান্ত দাখিল করতে হবে, ঠিক আছে? তা আমাদের দিক থেকে কোনো বাধা নাই, কিন্তু আমাদের দিক থেকে বাধা না থাকলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সময়টা নির্ধারণ করে দিবেন আপনারা তার মধ্যেই এটা দাখিল করবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই নিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা আসলে খুব একটা সাপোর্ট দিয়ে পেরে উঠি না, তো আপনারা এই 3টা নাম্বার রাখতে পারেন। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মিটিং বা প্রোগ্রামে থাকি, আসলে সবসময় ফোন ধরা যায় না, তো আপনারা সবারটা ট্রাই করে দেখতে পারেন, এরা আপনাদেরকে কোনো টেকনিক্যাল যে কোনো সমস্যার জন্য সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, তো এই নাম্বার এবং এই যে ইমেল গুলো আপনারা নিয়ে রাখেন। স্যার স্যার আমি লালমনিরহাট থেকে প্রোগ্রামার অনিমেষ বলছিলাম স্যার। হ্যাঁ বলেন স্যার, আপনি ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে এপিএমএস সফটওয়্যার সব দেখিয়ে দিয়েছেন স্যার। স্যার আমাদের ক্ষেত্রে একটু স্যার যেটা সমস্যা হয় যে হয়তো অন্য শাখা থেকে স্যার পুরো এপিএটা তারা ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে করে আমাদের কাছে দিয়ে দেয়, আমাদের স্যার সফটওয়্যারে স্যার আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে এখন যেটা সমস্যা হয় স্যার, আমাদের প্রতিটা সেকশনে সব আলাদা আলাদা করে স্যার কপি পেস্ট করতে হয় আর কি। তো এক্ষেত্রে যদি স্যার এরকম কোনো সুবিধা করে দেওয়া যেত, আপনি যেটা বললেন স্যার নতুন ভার্সনে, যে আমরা পুরো ফাইলটাই যদি একবারে আপলোড করে দিতে পারতাম। হ্যাঁ, আমরা সেটা একটা, আমি জানি না এটা কতটুকু কি সম্ভব হবে, তবে আমাদের একটা প্ল্যান আছে। আপনাদের যেমন এখন কি করতে হয়, আপনার
পুরা এপিএটা দেখতে গেলে আপনাকে কয়েকটা পেজ মিলে যোগ করে আপনার একটা এপিএ, ঠিক আছে না? কিন্তু আমরা চাচ্ছি যে এক পেজের মধ্যে পুরোটা ভিউ হবে, আপনি ওইখানে বিভিন্ন জায়গায় ডাটা এন্ট্রি দিতে পারবেন, এরকম একটা ফরম্যাট আমরা চেষ্টা করব। আরেকটা চেষ্টা করব যে পুরা জিনিসটা একটা এক্সেল এর মধ্যে নিয়ে এসে সেখানে ডাটা এন্ট্রি দিয়ে একবারে আপলোড করলে আপনার এপিএ তৈরি হয়ে যাবে, এটা আমরা চেষ্টা করব। নতুন ভার্সনে এই কাজটা চেষ্টা করা হচ্ছে, আশা করি হয়ে যাবে। থ্যাংক ইউ। তো আমি আসলে শেষ করতে চাচ্ছি। আপনাদের জুমে 1.5 ঘন্টা আসলে অনেক লম্বা সময়। তো আশা করি আপনারা আজকে থেকে শুরু, হ্যাঁ, মানে আপনারা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের কাছে সব রকম অস্ত্রই দেওয়া আছে। প্রথমে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তেই পারেন, তো আপনি চেষ্টা করবেন নিজে সলভ করতে, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সব সময় আমাদের সঙ্গে আরেকজন হয়তো প্রশ্ন করতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন হিসেবে আমি নিতে পারি। হ্যাঁ, আপনি কি বলেন? আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ। আমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ, সহকারী কমিশনার বান্দরবান। স্যার স্যার আমার একটা জিনিস জানার ছিল, যেমন আমি এপিএ নির্দেশিকায় পেয়েছি যে যেটা এই সামনের বছরের, মানে আমার এই বছরের যেটা অর্জন, এটা সামনের বছরের জন্য চলতিমান হবে স্যার, এরকম একটা নির্দেশিকায় পেয়েছি যে যে এই বছরের যেটা অর্জন সেটা সামনের বছরের জন্য আমার চলতিমান করে লক্ষ্য সেট করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা আসলে কমে যাচ্ছে আর কি। এই বছরে যা অর্জন হয়েছে আমরা ফোরকাস্ট হয়তো করবো যে সামনের বছরের চেয়ে কম অর্জন হবে আর কি। তো সেখানে চলতিমানটাই যদি ওভাবে আমরা সেট করি তাহলে বাকিগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো আচ্ছা, স্যার? আমি এটা বলি আর কি, এটা আসলে যদিও এপিএমএস সফটওয়্যার রিলেটেড না, তো বইটা লাস্ট উত্তর দিয়ে নিই আমি। স্যার এটা ঠিক হ্যাঁ, এটা রিলেভেন্ট না, কিন্তু স্যার আমি এটা আচ্ছা আমি একটু বলি যে চলতি মানটাই আসলে স্ট্যান্ডার্ড। আপনি যেটা অর্জন করেছেন এই বছর, আমি যদি এই অর্থ বছরে গিয়ে 20টা কাজ করতে পারি, তাহলে আমি স্বাভাবিকভাবেই ধরে নিব যে আগামী বছরও 20টা করতে পারি। 20-এর চেয়ে বেশি করলে না আপনার পারফর্ম। এই জন্য সবসময় আমরা প্রেসক্রাইব করি যে চলতি মানের ঘরে আপনারা শেষ অর্থ বছর অর্জনটা বসাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। এটা আপনার যেমন ধরেন আমি 3 বছর ধরে 100 কিলোমিটার রাস্তা বানাবো, তো আমার অলরেডি প্রথম 2 বছরে 80 কিলোমিটার বানানো শেষ। তাহলে শেষ অর্থ বছরে আপনার আর এত বেশি রাস্তা বানানোর উপায় নেই, আছে 20। অথবা আপনি বাজেট পেয়েছেন আরো কম, আপনি তখন বানাইতে পারবেন না, বাজেটই নেই, আপনি কিভাবে বানাবেন? হ্যাঁ, তো এই ধরনের কোনো যদি যৌক্তিক কারণ থাকে তাহলে সেক্ষেত্রে চলতি মানের ঘরে না বসালেও চলবে। তবে এটা মূলত একটা স্ট্যান্ডার্ড যে আপনি চলতি মানের ঘরে এটা বসাবেন। স্যার স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল স্যার, এটা করতে যাচ্ছি স্যার। সেটা হচ্ছে আমরা অনেকগুলা ক্ষেত্রে দেখছি স্যার যে আমি পুরা বছর যা ধরে একটা কাজ করতে যাচ্ছি, যে ওইটাকে আমি আবার পার্সেন্টেজে আমি কাজের এককটা পার্সেন্টেজে দিয়েছি। সেক্ষেত্রে স্যার আমি প্রথম কোয়ার্টারে কাজের 60% শেষ করলাম, সেকেন্ড কোয়ার্টারে 70% শেষ করলাম, এভাবে ফাইনাল কোয়ার্টারে যে আমি 90% হচ্ছে, সেক্ষেত্রে তো আসলে স্যার আমার গড়টাও একক হিসাবে মানে পারফেক্ট হচ্ছে না, আবার সমষ্টিটাও পারফেক্ট হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। এটা হচ্ছে ক্রমপঞ্জীভূত। একটা দেখবেন যে আমাদের দেওয়া আছে ক্রমপঞ্জীভূত। হ্যাঁ, ক্রমপঞ্জীভূত বলতে হচ্ছে বোঝা যাচ্ছে যে আগের গুলো সহ আপনি লাস্ট যেটা এন্ট্রি দিবেন সেটাই হবে ফাইনাল রেজাল্ট, সেই আগের গুলো হিসাব করে আপনার আগে। হ্যাঁ, তো সেই ক্রমপঞ্জীভূত সিলেক্ট করলেই হবে। তো যাই হোক, আমি অনেক সময় নিয়েছি আমাদের। হ্যাঁ, আজকে আমাদের আরেকটা হয়তো মিটিং আছে, তো এই জন্য আমি আর সময় দিতে পারছি না। তবে এই যে নাম্বারগুলো দেখালাম, এখানে যোগাযোগ করতে পারেন। আর আমরা সময় টু সময় ফিল্ডের সঙ্গে, আগের চেয়ে ফিল্ডের সঙ্গে আমার ইন্টারাকশন অনেক বেড়েছে। আমরা বারবার আপনাদের সাথে সভা করছি, আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি মিটিংটা শেষ করছি। ধন্যবাদ।